জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে আমাদের বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস। গতকালকের ক্লাসটা হচ্ছে আমি নিতে পারিনি। সেটা হচ্ছে আজকে আমরা নিব। আমরা অ্যাকচুয়ালি সায়েন্সের একটা ক্লাস করেছি। আমরা ইনশাল্লাহ আজকে সায়েন্সের প্রথম ক্লাসে আমরা যতটুকু করেছি তারপর থেকে ইনশাল্লাহ আমরা আজকে কন্টিনিউ করব। জি। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সায়েন্সের প্রথম যে ক্লাসটা সেই ক্লাসে আমরা মোটামুটি হচ্ছে আমরা অ্যাসিড ক্ষার লবণ জারণ বিজারণ এই অংশটা আমরা শুরু করতে পেরেছিলাম এবং এটা জারণ সংখ্যা এই অংশটা আমরা কিছুটা কভার করেছি। আমরা 2-1 মিনিটের মধ্যে শুরু করে দিব। সবাই একটু জয়েন করার জন্য একটু অপেক্ষা করছি। তো অ্যাসিড ক্ষার লবণ জারণ বিজারণের যে অংশটা সেখান থেকে কিন্তু আমরা জারণ সংখ্যা বের করা শিখেছিলাম এবং একটা জিনিস বলেছিলাম যে জারণ সংখ্যা বের করার যে বিষয়টা সেটা কিন্তু এমন না যে আমাদের এটা লাগবেই, হ্যাঁ। এটা মানে যেহেতু সায়েন্স আইসিটির কোশ্চেন একটু কঠিনের দিকে যাচ্ছে এই জন্য এই ধারণাটা একটু দিয়ে রাখলাম, যাতে করে যারা মানে এই বিষয়টা মানে যাদের কাছে একটু তুলনামূলকভাবে বোধগম্য মনে হয়েছে শুধুমাত্র তারাই দেখবেন। হুম। এমন যদি হয় যে আমার মানে অ্যাসিড ক্ষার লবণ জারণ বিজারণের যে চ্যাপ্টারটা বা যে ক্লাসটা মানে জারণ সংখ্যার যে বিষয়টা সেটা আপনারা মনে করেন যে একবার বা দুইবার বা একাধিকবার দেখার পরও আসলে আপনার কাছে কনসেপ্টটা ওইভাবে ক্লিয়ার হয় নাই, তাহলে ডেফিনেটলি হচ্ছে আপনারা এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে আমরা শুরু করবো অ্যাকচুয়ালি অ্যাসিড কাকে বলে। আমরা গত ক্লাসে আমরা দেখেছি জারণ সংখ্যা কাকে বলে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি আর কি কি আলোচনা করেছি আমি একটু ছোট করে একটু যদি একটু রিক্যাপ করি। এছাড়া আমরা মানে অ্যাসিড ক্ষার লবণ জারণ বিজারণ এই অংশটা থেকে আমরা যোজনী এবং জারণ সংখ্যা এই দুটোর মধ্যে আসলে রিলেশনটা কি এটা বোঝার চেষ্টা করেছি। জারক বিজারকের এক্সাম্পলগুলো দেখেছি। আপনাদের জন্য একটা টাস্ক ছিল, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটার মানে কোনটা জারণ আর কোন অংশে বিজারণ হচ্ছে এই অংশটা বের করা। এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড এর ভিতরে আমি বের করে দিয়েছিলাম এবং হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের যে অংশটা সেই অংশটা হচ্ছে আমি আপনাদেরকে বের করতে বলেছিলাম। এছাড়া আমরা নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম। আমরা হচ্ছে পড়েছিলাম জারণ মানে হচ্ছে ছাড়ন, তাই না? জারণ মানে হচ্ছে ছাড়ন, ছাড়ন মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন। এবং এটা হচ্ছে অ্যানোডে হচ্ছে জারণ হয় এবং ক্যাথোডে হচ্ছে বিজারণ হয়। তো যে জারণ ঘটায় বা জারণের সহায়তা করে সে হচ্ছে জারক, আর যে বিজারণের সহায়তা করে সে হচ্ছে বিজারক। আমরা দেখেছিলাম যে নিষ্ক্রিয় গ্যাস তার সর্বশেষ কক্ষপথে 2টা বা 8টা করে ইলেকট্রন থাকে বিধায় সেটা হচ্ছে অষ্টকপূর্ণ বা দ্বিত্বপূর্ণ হওয়ার কারণে সে হচ্ছে মোটামুটি খুব স্টেবল অবস্থানে অবস্থান করে। সে অ্যাকচুয়ালি খুব মানে মোটামুটি বেশ মানে তার স্টেবিলিটি হচ্ছে অনেক ভালো এবং তার স্টেবিলিটি অনেক ভালো হওয়ার কারণে সে সাধারণত কারোর সাথে রিয়েকশন করতে চায় না। এছাড়া আমরা দেখেছিলাম আইসোটোন, আইসোটোপ এবং আইসোবার। এবং আমি বলেছিলাম যে আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান, আইসোবার মানে ভর সংখ্যা সমান, আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান। এছাড়া আমরা ইলেকট্রন কনফিগারেশন দেখেছি। আমরা দেখেছি যে কোন স্তরে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা হচ্ছে ডিফাইন করতে পারি 2n² এই সূত্রের মাধ্যমে। এবং এই সূত্রের মাধ্যমে ডিফাইন করলে প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তরে কয়টা করে মানে ইলেকট্রন থাকতে পারে সেই বিষয়টি আমরা দেখেছিলাম। আমরা এখানে সূত্র 2n² বসিয়ে আমরা দেখেছিলাম যে প্রথম স্তরে ম্যাক্সিমাম 2টা, দ্বিতীয় স্তরে ম্যাক্সিমাম 8টা, 3 নম্বর স্তরে ম্যাক্সিমাম 18 বা 18টা, 4 নম্বর স্তরে 32টা এভাবে করে থাকতে পারে। এছাড়া আমরা একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখেছিলাম যে হাহিলি বেবোকানা অফলোনি সোমা অ্যাসিফোসাকলো আপো ক্যাসকে টাইভেক্রো ম্যানফেকো নিকুজি। তো আমাদের যে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা সেই চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আমাদের কাজে লেগেছে কখন? আমাদের অনেক কাজে লেগেছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর। সো পারমাণবিক সংখ্যা জানা থাকলে সেখান থেকে প্রোটন সংখ্যা, আবার পারমাণবিক ভর সেখান থেকে জানা থাকলে আমাদের প্রোটন এবং নিউট্রন সংখ্যা। এবং বলেছিলাম এখানের মধ্যে এক্সেপশন হচ্ছে হাইড্রোজেন, বেরিলিয়াম, নাইট্রোজেন এবং আর্গন। এছাড়া বাদবাকি সবাই একটা কমন ফরম্যাট আমরা বা একটা কমন সূত্র ফলো করে, সেটা হচ্ছে যদি পারমাণবিক সংখ্যা যদি জোড় হয় তাহলে পারমাণবিক ভর হবে হচ্ছে তার দ্বিগুণ, আর পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয় তাহলে পারমাণবিক ভর হবে হচ্ছে তার দ্বিগুণের থেকে এক বেশি। এছাড়া আমরা হচ্ছে আহ, আহ,
আমরা আমরা যে পিরিয়ডিক টেবিল, আমরা যে পর্যায় সারণী আমরা দেখেছি, পর্যায় সারণীর আমরা কলামগুলোকে কি বলি, আমরা হচ্ছে গ্রুপগুলোকে কি বলি, সেগুলো আমরা আলোচনা করেছি। এছাড়া আমরা ইলেকট্রন, প্রোটন, ভর সংখ্যা এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং এই নিচের বাম পাশের এটাকে আমরা মানে এটা নিচের বাম পাশের এটা যেটাকে আমরা প্রোটন সংখ্যা, আর উপরের বাম পাশের যেটা এটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যা, সেখান থেকে আমরা প্রোটন বের করা, আমরা ইলেকট্রন বের করা এবং নিউট্রন সংখ্যা বের করা, এগুলো আমরা শিখেছি। এবং আমরা শুরু করেছিলাম পরমাণুর গঠন দিয়ে। তো আজকে এটা হচ্ছে মোটামুটি আমরা গত ক্লাসটা একটু রিক্যাপ করলাম প্রথম 2-3 মিনিটে, যেহেতু গত ক্লাসটা পরশুদিন নিয়েছি, গত ক্লাসটা আমি গ্যাপ দিয়েছি। তো একটু রিক্যাপ করে আমরা আজকে শুরু করব কোথায়। আমরা গত ক্লাসে অ্যাকচুয়ালি বেসিক কেমিস্ট্রিটা আমরা বোঝার জন্য আমরা একটু সময় নিয়েছি, আমরা আস্তে ধীরে পড়েছি। আমরা আজকে শুরু করব হচ্ছে অ্যাসিড, ক্ষার, লবণ এবং জারণ বিজারণ। তো অ্যাসিড, ক্ষার, লবণ, জারণ বিজারণে অ্যাসিড বা অম্ল এর মূল কথা হচ্ছে যে অ্যাসিড বা ক্ষারে হাইড্রোজেন পরমাণু থাকবে, এবং এই হাইড্রোজেন পরমাণু যেটা হবে, যে মনে করেন যে ওটা যদি জলীয় দ্রবণ মনে করেন যে যদি পানিতে এটাকে মানে মিশানো হয়, তাহলে সে হচ্ছে হাইড্রোক্সিল মানে H+, যে হাইড্রোজেন যে আয়নটা, এটাকে সে মুক্ত করতে পারবে। তো আমি যে কথাটা বললাম, এই কথাটার অর্থ হলো যে অ্যাসিডের মূল কথা হলো অ্যাসিডের ভিতরে একটা হাইড্রোজেন বা এক বা একাধিক হাইড্রোজেন থাকবে। যেমন মনে করেন হাইড্রোক্লোরিক অ্যাসিড, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে HCl। তো এই যে HCl এটাকে যদি আমি জলীয় দ্রবণকে আমরা সাধারণত অ্যাকুয়াস লিখে থাকি, একিউ মানে হচ্ছে অ্যাকুয়াস, তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি আমরা জলীয় দ্রবণে মিশ্রিত করি, তাহলে আমরা এখান থেকে হচ্ছে হাইড্রোজেন আয়ন, এবং এখান থেকে হচ্ছে আমরা কি পাবো, আমরা এখান থেকে হচ্ছে ক্লোরিন আয়ন পাবো। সো এই যে সকল মানে যৌগ যারা হচ্ছে এভাবে মানে দ্রবীভূত হয়ে বা জলীয় দ্রবণে হচ্ছে হাইড্রোজেন আয়ন দিতে পারে, সেগুলোই হচ্ছে আসলে অ্যাসিড। আর যেগুলো হচ্ছে জলীয় দ্রবণে আবার দেখা যায় কিছু অ্যাসিড আছে যারা হচ্ছে এই হাইড্রোজেন মূলকটা সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না অনেক কেসে। যেমন মনে করেন যে কিছু দুর্বল অ্যাসিড আছে, সেই দুর্বল অ্যাসিডগুলোতে এই হাইড্রোজেন আয়নটা পুরোপুরি দ্রবীভূত বা পুরোপুরি বিয়োজিত হয় না। যখন আমি জলীয় দ্রবণ নেই বা যখন আমি পানি মিশ্রিত করি, তখন এই হাইড্রোজেন আয়নটা পুরোপুরি মানে বিয়োজিত হয় না। তো যেগুলো পুরোপুরি একেবারে সম্পূর্ণরূপে, যেখানে দেখেন কথাটা লেখা আছে সম্পূর্ণরূপে আয়নিত হবে, মানে HCl এটা যদি আপনি পানি মিশান, তাহলে হাইড্রোজেন আয়নগুলো পুরোপুরি কমপ্লিটলি আলাদা হয়ে যাবে। যত ক্লোরিন আয়ন আছে এগুলোও সব কমপ্লিটলি আলাদা হয়ে যাবে। যদি তা হয় তাহলে আমি সেটাকে বলবো হচ্ছে শক্তিশালী অ্যাসিড। কি বলবো? শক্তিশালী অ্যাসিড। এবং শক্তিশালী অ্যাসিডের মধ্যে আপনি হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এছাড়া হচ্ছে নাইট্রিক অ্যাসিড আছে, এছাড়া আপনি যদি বলেন সালফিউরিক অ্যাসিড H2SO4। সো যে বিখ্যাত যে অ্যাসিডগুলো, যেগুলো হচ্ছে আমাদের জন্য মানে বাণিজ্যিক ক্ষেত্রে বা হচ্ছে কৃষি ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যে অ্যাসিডগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেইগুলোর সংকেত অন্তত একটু আপনারা জানার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে আপনারা প্রিলিতে যেমন একটু কাজে লাগবে, এবং রিটার্নের সময় যখন ফর এক্সাম্পল কৃষিতে অ্যাসিডের ব্যবহার বা অ্যাসিডের অপব্যবহার এই ধরনের যখন কোশ্চেন আসবে, আপনি যখন রিটার্নের সময় আপনি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখে ব্র্যাকেটের মধ্যে মনে করেন যে আপনি লিখলেন যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই কাজে ব্যবহৃত হয়, সো হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখে যদি ব্র্যাকেটে আপনি HCl এটা যদি এভাবে লিখে দিতে পারেন, তাহলে ডেফিনেটলি এটা আপনার জন্য অবশ্যই একটা প্লাস হবে। তবে অবশ্যই খেয়াল করবেন যে আমরা সংকেত লিখতে গিয়ে যাতে করে আবার ভুল না লিখি। হ্যাঁ, যেমন HCl হবে, আমি লিখে দিলাম HCl2, তাহলে কিন্তু হবে না। তো HNO3 এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, H2SO4 এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সো কমন যে অ্যাসিড, এই 2-3টা কমন, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার জন্য সহজ হবে। এছাড়া আমরা যদি আলোচনা করি যে দুর্বল অ্যাসিড কোনগুলো, দুর্বল অ্যাসিড হচ্ছে সহজ কথা যেগুলো হচ্ছে পুরোপুরি হাইড্রোজেন আয়নটা সে বিয়োজিত করতে পারে না। যেমন কোনটা? যেমন হচ্ছে আমরা যদি বলি অ্যাসিটিক অ্যাসিড, বা অ্যাসিটিক অ্যাসিডের অপর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড অথবা সাইট্রিক অ্যাসিড। আপনারা জানেন যে লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে, কিংবা টার্টারিক অ্যাসিড থাকে হচ্ছে কি, তেঁতুলে খুব সম্ভব টার্টারিক অ্যাসিড থাকে। সো এই অ্যাসিডগুলো হচ্ছে তুলনামূলকভাবে কি ধরনের অ্যাসিড? তুলনামূলকভাবে এরা হচ্ছে একটু দুর্বল অ্যাসিড, এরা হচ্ছে তুলনামূলকভাবে একটু দুর্বল অ্যাসিড। তো দুর্বল অ্যাসিড মানে কেন? যেমন মনে করেন যে CH3COOH, এই যে CH3COOH। তো এইটা যখন আমি এখানে পানি বা জলীয় দ্রবণ যখন আমি এখানে দিব,
তো এখানে কি ধরনের মানে ঘটনা ঘটার কথা ছিল? ঘটনা ঘটার কথা ছিল যে এর যে ধনাত্মক এই যে হাইড্রোজেন আয়ন এটা পুরোপুরি বিয়োজিত হবে, আর যে ঋণাত্মক যে আয়নটা আছে C+O- মানে এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু এটা পুরোপুরি বিয়োজিত হবে। তো দেখা যায় পুরোপুরি বিয়োজিত হয় না, এখানে পানি দেওয়ার পরেও মানে কিছু মানে কি বলে CH3COOH কিছু আছে যেগুলো আয়নিত না হয়ে সেটা আগের মতো রয়ে যায়। তো এই কারণে এগুলোকে আমরা বলি হচ্ছে দুর্বল অ্যাসিড, যারা হচ্ছে পানিতে পুরোপুরি বিয়োজিত হয় না। তো দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী অ্যাসিড এই এক্সাম্পল জানাটা আপনাদের জন্য খুব দরকার। যেমন কার্বনিক অ্যাসিড, দেন হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, কিংবা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, কিংবা টার্টারিক অ্যাসিড। একটু খেয়াল করবেন যেগুলো দুর্বল অ্যাসিড সেগুলোর সংকেতটাও অনেক কঠিন, এগুলোর নামগুলোও অনেক কঠিন। আর যেগুলো মোটামুটি একটু মানে পপুলার অ্যাসিড, যেগুলোকে আমি বলবো যেগুলো হচ্ছে তুলনামূলকভাবে একটু পপুলার অ্যাসিড, সেই পপুলার অ্যাসিডগুলো কিন্তু নামগুলোও সহজ, আবার সংকেতগুলোও তুলনামূলকভাবে ওইটা থেকে অনেক সহজ, যেমন HCl, দেন HNO3, দেন H2SO4। আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে যখনই দেখবেন যে দুর্বল অ্যাসিড, এই দুর্বল অ্যাসিডগুলোর মধ্যে দেখবেন যে কার্বনমূলক মানে কার্বনের মানে আধিক্য অনেক বেশি। হ্যাঁ, যেমন দেখেন C6, হ্যাঁ এখানে দেখেন যে সি এখানে একটা আছে, এখানে একটা আছে। সো এগুলোতে কি, এগুলোতে কার্বনের আধিক্য মানে খুব লক্ষ্য করা যায়, কার্বনের আধিক্য। এটা হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য আপনাদের একটা টোটকা, যে আপনারা যখনই দেখবেন যে দুর্বল এবং শক্তিশালী অ্যাসিডের এমসিকিউ এসেছে, যে নিচের কোনটা হচ্ছে দুর্বল অ্যাসিড কিংবা নিচের কোনটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড, ডেফিনেটলি আপনারা কি করবেন, আপনারা দেখবেন যে কার্বনের আধিক্য আছে কিনা। তো ইউজুয়ালি কার্বন বেশি থাকলে তো ইউজুয়ালি সেগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড হয়। আচ্ছা, তো ইউজুয়ালি সাধারণত দেখা যায় যে আমরা যে খাবারগুলো গ্রহণ করি বাইরে থেকে, এক্সটার্নালি যে খাবারগুলো গ্রহণ করি, সেগুলোতে যে অ্যাসিডগুলো থাকে এটা তুলনামূলকভাবে দুর্বল অ্যাসিড। আর শক্তিশালী অ্যাসিড যেটা, সেই শক্তিশালী অ্যাসিড আসলে আমরা সরাসরি তো মানে গ্রহণ করা সম্ভব না, কারণ সেক্ষেত্রে শক্তিশালী অ্যাসিড যদি আপনি বলেন সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেগুলো তো ইউজুয়ালি মানে আপনি হাতে লাগলেও হাতটা পুড়ে যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে এমন শক্তিশালী অ্যাসিড, হাতে লাগলেও আসলে হাতটা পুড়ে যায়। তো সেগুলো তো আসলে খাবার হিসেবে গ্রহণ করাটা সম্ভব না। কিন্তু আবার দেখেন মানে মানে এত আশ্চর্যজনক বিষয় যে আল্লাহ তালা মানুষের পাকস্থলীর ভিতরে আবার যেই অ্যাসিড আছে, আপনার ওই পাকস্থলীর ভিতরে যে অ্যাসিড আছে সেটা হচ্ছে আবার খুবই শক্তিশালী অ্যাসিড। কারণ আপনার খাবার এটাকে আপনার বিয়োজিত করার জন্য মানে খুবই শক্তিশালী অ্যাসিড প্রয়োজন। যেই যে অ্যাসিডটা আছে, ফর এক্সাম্পল আমি আসলে হাতে মানে সামান্য একটু লাগলে হচ্ছে আমার হাত পুড়ে যাবে, সেই অ্যাসিডটা আমার পাকস্থলীর ভিতরে আছে, যেটা হচ্ছে আমার খাবার হজম করার কাজে বা খাবারগুলোকে বিয়োজিত করার কাজে সেটা হচ্ছে একান্ত প্রয়োজনীয়। এটা না হলে আপনার খাবার দেখা যাবে যে আপনি হজমই করতে পারতেছেন না। তাহলে বুঝতেই পারতেছেন যে যেই জিনিসটা আমরা মুখে গিলতে পারবো না, খাইতেও পারবো না, সম্ভবই না, তো সেইটাই হচ্ছে কি আছে আমাদের পাকস্থলীর ভিতরে আবার কিন্তু আছে। তো আমরা এখান থেকে আমরা দেখলাম যে কিভাবে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারবো বা কিভাবে হচ্ছে আমরা মনে রাখতে পারবো যে শক্তিশালী এবং দুর্বল অ্যাসিড। অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য বা অ্যাসিড হচ্ছে আসলে চেনার উপায় যদি আমি বলি, ওই যে প্রথমে যেটা বললাম যে হাইড্রোজেন পরমাণু থাকবে। হ্যাঁ, যে এখানে হাইড্রোজেন পরমাণু থাকবে, যে হাইড্রোজেন পরমাণুটা বিয়োজিত হবে, যেমন HCl বলেন, H2SO4 বলেন, এই দুটাতেই কিন্তু কি আছে, এই দুটোতেই কিন্তু এই যে হাইড্রোজেন আয়ন কিন্তু আমরা এই দুটো থেকে পাবো। এটা হচ্ছে আমাদের এটা একেবারে মানে প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখলাম যে এটা সংকেতের মধ্যে H+ আমরা অবশ্যই পাবো। এছাড়া হচ্ছে যেটা বললাম যে জলীয় দ্রবণে অবশ্যই এটা হাইড্রোজেন আয়ন দিবে যদি জলীয় দ্রবণ করি। জলীয় দ্রবণ মানে কি, একিউ, একিউ মানে হচ্ছে এটার মধ্যে পানি মিশাইলাম আর কি, অ্যাকুয়াস করলাম আর কি। তো সেক্ষেত্রে এটা H+ আয়ন দিবে। এছাড়া অ্যাসিডের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে অ্যাসিড ক্ষারের সাথে রিয়েকশন করে লবণ এবং পানি উৎপন্ন করে। আপনারা জানেন এই বিক্রিয়াটাকে বলা হয় হচ্ছে প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়াটার একটা মানে খুব বিখ্যাত নাম আছে, এটার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। এবং প্রশমন বিক্রিয়ার মূল কথাই হচ্ছে এই যে এইটা, যে অ্যাসিড এবং ক্ষার এরা যদি পরস্পর রিয়েকশন করে তাইলে মানে লবণ এবং পানি যেটা হচ্ছে উৎপন্ন করে। ওকে, আচ্ছা, তো এই যে অ্যাসিড এবং ক্ষার এর মধ্যকার যে রিয়েকশন সেটা হচ্ছে HCl+NaOH। যেমন দেখেন এটা হচ্ছে একটা অ্যাসিড, এটা হচ্ছে একটা ক্ষার। তাহলে অ্যাসিডটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আবার মনে করেন ক্ষারটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এই দুটো মিলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে আমাদের খাবার লবণ। ওকে, এটা হচ্ছে আমাদের খাবার লবণ। তাহলে বুঝতেই পারছেন সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে লবণ, আর সেই সাথে আমাদের উৎপন্ন হচ্ছে পানি। তাহলে অ্যাসিড, তাহলে আমাদের রিয়েকশনটা কী হলো, অ্যাসিড এবং ক্ষার
এই দুটো মিলে উৎপন্ন করলো খাবার লবণ এবং পানি, বা খাবার লবণ হতে পারে বা অন্য যে কোনো লবণ হতে পারে। কেমন? আচ্ছা, তো এই অ্যাসিডগুলোর কিন্তু আসলে আপনারা যদি দেখেন যে অ্যাসিডগুলোর হচ্ছে কিছু বিখ্যাত অ্যাসিড যদি আমি বলি, যেমন হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটা কিন্তু শিল্পক্ষেত্রে এটার ম্যাসিভ ইউজ আছে। আপনি চামড়া শিল্প বলেন, আপনি হচ্ছে ইউরিয়া শিল্প বলেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে এই সালফিউরিক অ্যাসিড হচ্ছে প্রয়োজন হয়। এছাড়া নাইট্রিক অ্যাসিড বলেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড বলেন, এরা হচ্ছে মানে খুব বহুল ব্যবহৃত অ্যাসিড, খুবই বহুল ব্যবহৃত অ্যাসিড হচ্ছে এই কয়টা। আর হচ্ছে এগুলোর কিন্তু অনেক অপব্যবহারও আছে, আপনারা জানেন যে অ্যাসিড মানে সন্ত্রাসে কিন্তু এগুলো, এই অ্যাসিডগুলো আবার ব্যবহার করা হয়। এবং এগুলো কিন্তু প্রোটেকশনের জন্য আমাদের অ্যাসিড মানে ব্যবহার সংক্রান্ত কিন্তু বিধিমালা এবং আইন আছে, যে এগুলো বাজারজাতকরণ বা এগুলো বিক্রি বিষয়ক যে বিষয়গুলো, সেগুলো কিন্তু মানে গভর্নমেন্ট অলরেডি মানে আইডেন্টিফাই করে দিয়েছে। এবং একটা সময় আসলে এটা দৌরাত্ম্য অনেক বেশি ছিল, এবং মানে এখন কিন্তু এটা অনেকটাই বলা চলে যে মানে অনেকটাই বেশ কন্ট্রোলে, আমি বলবো অনেকটাই বেশ কন্ট্রোলে। এই জায়গাটাতে আসলে আমরা অনেক মানে ইমপ্রুভ করেছি সত্যি কথা বলতে। আর হচ্ছে আমরা যদি বাদবাকি যে অ্যাসিডগুলো আছে, ক্লোরাস অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড, এর মধ্যে আপনারা পারক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে যদি সম্ভব হয় সাইট্রিক অ্যাসিড, যদি সম্ভব হয় এই দুটার রিয়াকশন বা এই দুটার সংকেতটা একটু মনে রাখতে পারেন। আর মানে পসিবল না হলে দরকার নেই। আর বাদবাকি যেগুলো আছে এগুলোর সংকেতটা জানা থাকলে ভালো। হাইড্রোজেন, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অথবা নাইট্রিক অ্যাসিড, অথবা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কেমন? আচ্ছা, তো এখন আহ, আহ, এখন আমরা যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে অন্যান্য আরও কিছু অ্যাসিডের এখানে এক্সাম্পল দেওয়া আছে। এগুলোর মধ্যে অক্সালিক অ্যাসিডের নাম আপনারা সামনেও শুনবেন, কার্বনিক অ্যাসিডের নামও শুনবেন, অ্যাসিডিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো সাধারণত লেবুতে অথবা তেঁতুলে অথবা হচ্ছে আপেলে এই অ্যাসিডগুলো থাকে। এই কারণে হচ্ছে এই অ্যাসিডগুলোর নামগুলো হচ্ছে খুব পপুলার বা শুনবেন বেশ ভালো। এইগুলোর হচ্ছে মানে এটা দরকার নেই, মানে এগুলোর হচ্ছে যে সাংকেতিক মানে সংকেত যেটা, এগুলার সংকেত পড়ার দরকার নেই। মানে এই পেজে যেগুলো আছে এগুলোর সংকেত পড়ার দরকার নেই। সংকেত পড়তে পারলে আপনারা শুধুমাত্র এই যে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই চারটা অবশ্যই একটু পড়ার চেষ্টা করবেন। আর যদি সম্ভব হয় তাহলে এই দুটো একটু দেখার চেষ্টা করবেন, এই আর কিছু না। এছাড়া আমাদের আছে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। আলহামদুলিল্লাহ। ল্যাকটিক অ্যাসিড আছে। ল্যাকটিক অ্যাসিডের মধ্যে হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে আপনারা হচ্ছে যেমন দুধে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। এছাড়া ফর্মিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড। জাস্ট অ্যাসিডের নামগুলো দুই একবার একটু রিডিং করবেন, যাতে বাংলা নামটা আপনি দেখলে একটু রিকল করতে পারেন। ওকে ফাইন, দিস ইজ মানে আমি একটা, এটা হচ্ছে একটা অ্যাসিড। সো অপশনে যদি দেওয়া থাকে যে নিচের কোনগুলো হচ্ছে অ্যাসিড বা নিচের কোনগুলো হচ্ছে ক্ষার, সেগুলো যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। সো এগুলোর ক্ষেত্রেও কিন্তু এটার আসলে মানে এটা দরকার নাই যে এখানের, আমি একটু লিখে দিচ্ছি, এগুলোর সংকেতটা এখন আপাতত দরকার নেই। মানে বিভিন্ন অ্যাসিড, বিভিন্ন ফলের মধ্যে ভিন্ন ভিন্ন অ্যাসিড থাকে, যেটা হচ্ছে এই স্লাইডটা আপনাদের প্রিলির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, তেঁতুল, পেয়ারা, আমড়া, টমেটো, কমলা, কামরাঙ্গা, আমলকি এবং আঙুর। সো এগুলো এক একটাতে হচ্ছে এক ধরনের অ্যাসিড থাকে। এটা একটু পড়বেন, এখান থেকে কিন্তু প্রিলিতে প্রচুর কোশ্চেন হয়, এখন পর্যন্ত অনেক কোশ্চেন হয়েছে, এটা খুব ফেভারিট জায়গা। সো এখান থেকে দেখবেন যে মানে কোশ্চেন হয় প্রচুর। তো অ্যাসিড তো আমরা দেখলাম, আমরা যদি একটু মানে ইন কন্ট্রাস্ট আমরা যদি ক্ষারটা একটু দেখার চেষ্টা করি, ক্ষারের মধ্যে আমরা দেখব যে আমরা দেখছি যে অ্যাসিড যেমন হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, ক্ষার যেটা সেটা হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে। তো হাইড্রোক্সিল আয়ন দান করা মানে কি? হাইড্রোক্সিল আয়ন মানে হচ্ছে যে ও এইচ। সো অ্যাসিডের ক্ষেত্রে যেখানে ছিল হচ্ছে এইচ, এটা হচ্ছে অ্যাসিডে যেমন ছিল হচ্ছে এইচ, আর ক্ষারে থাকবে কি? ও এইচ। ক্ষারে থাকবে ও এইচ। এটাকে বলা হয় মানে হাইড্রোজেন আয়ন, আর এটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। এটাকে বলা হয় হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। আমরা যদি OH মাইনাস বলি, অথবা আমরা মনে করেন যে হাইড্রোক্সাইড যৌগমূলকও আমরা বলতে পারি, এটাকে একটা যৌগমূলকও বলতে পারি, বা হাইড্রোক্সাইল আয়নও বলতে পারি। যেমন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড কিংবা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে এর প্রকৃষ্ট এক্সাম্পল থাকতে পারে, মানে হতে পারে। তো ক্ষারের কিছু এক্সাম্পল আছে বা ক্ষারের কিছু বৈশিষ্ট্য আছে। ক্ষার হচ্ছে
আপনার মানে জলীয় দ্রবণে যে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, এবং ক্ষার হচ্ছে লাল লিটমাসকে নীল করে। আচ্ছা, এটা একটু আমরা প্রায় একটু কনফিউজ হয়ে যাই। যেমন মনে করেন যে লাল লিটমাস, এটাকে নীল করে দেয় হচ্ছে কি, ক্ষার। এটাকে নীল করে দেয় হচ্ছে ক্ষার। আবার অপরদিকে যদি কোনো নীল লিটমাস থাকে, নীল লিটমাস থাকে, সেটাকে অ্যাসিড কি করবে, সেটাকে অ্যাসিড হচ্ছে কি করবে, এটাকে হচ্ছে আহ, লাল, লালে পরিণত করবে। তাহলে নীল লিটমাসকে অ্যাসিড কিসে পরিণত করবে, নীল লিটমাসকে অ্যাসিড হচ্ছে লাল কালারে কনভার্ট করবে, বা হচ্ছে লাল রঙে পরিবর্তন করে দেয়। তো অ্যাসিড হচ্ছে এমনি একটা ডেঞ্জারাস জিনিস, তো এখান থেকে মাথায় রাখতে পারেন যে অ্যাসিড লিটমাসকে লাল করে। ওকে, আলটিমেটলি লিটমাস যদি লাল হয়ে যায় তাহলে আমি বুঝবো যে অ্যাসিড, এটা হচ্ছে একটা অ্যাসিড, মানে একটা ডেঞ্জার। লিটমাস যদি লাল হয়ে যায় মানে হচ্ছে ডেঞ্জার, তাহলে বুঝবো এটা হচ্ছে অ্যাসিড। এখান থেকে মনে রাখবেন অ্যাসিড হচ্ছে নীল লিটমাসকে লাল করে। তাহলে খারেরটা অপোজিট হবে, এটা মনে থাকবে আপনাদের। আর অ্যাসিড যেমন, ওই অ্যাসিডের ক্ষেত্রে যে কথাটা আমরা পড়েছি, অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, এটা কিন্তু ক্ষারের সাইড থেকেও একটা বৈশিষ্ট্য, সেম জিনিসই। আচ্ছা, এবার আমরা যদি দেখি যে ক্ষার হচ্ছে মোটামুটি সাবানের ন্যায় পিচ্ছিল। আপনারা মানে মোটামুটি সাবানে কিন্তু ম্যাক্সিমাম সাবানে হচ্ছে মানে ম্যাক্সিমাম সাবানেই কিন্তু আসলে ক্ষার থাকে। আহ, তো ফেস ওয়াশগুলো হচ্ছে মানে ওইটার দেখবেন যে মেইন মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে হচ্ছে যে সাবানের ক্ষার হচ্ছে আপনার ত্বকের মানে উজ্জ্বল নষ্ট করে ফেলতেছে। সো দ্যাটস ওয়াই আপনাকে ফেস ওয়াশ ইউজ করতে হবে। এটা হচ্ছে ফেস ওয়াশের একটা কমন মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে। যেমন মানে এখান থেকেও আপনারা একটু মাথায় রাখতে পারেন যে আসলে ক্ষার থাকবে হচ্ছে কিসে, জলীয় ক্ষার থাকবে হচ্ছে মানে সাবানে, সাবানে ইউজুয়ালি ক্ষার থাকে, এবং এটা ক্ষার জিনিসটাই হচ্ছে সাবানের মতো একটু পিচ্ছিল। এছাড়া এর মধ্যে দিয়ে কারেন্ট পরিবহনও হয়। আর মানে ক্ষারকের যদি সংজ্ঞা বা ক্ষার, আরেকটা হচ্ছে ক্ষারক, আমরা একটু আগে যেটা দেখলাম একটা হচ্ছে ক্ষার। তো ক্ষারের মধ্যে আবার দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে ক্ষার, আরেকটা হইল ক্ষারক। হ্যাঁ, একটা হচ্ছে একটা হচ্ছে ক্ষার, আরেকটা হচ্ছে ক্ষারক। তো ক্ষার এবং ক্ষারক এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে ক্ষারের মধ্যে হচ্ছে হাইড্রোক্সিল মানে আয়ন থাকবে, আর ক্ষারকের মধ্যে শুধুমাত্র অক্সাইড আয়ন থাকবে। কেমন, যে এটার মধ্যে শুধুমাত্র কি অক্সাইড আয়ন থাকবে। সো যদি অক্সাইড আয়ন থাকে, অথবা মানে আমরা যদি বলি যে শুধুমাত্র অক্সাইড আয়ন থাকে, যে হাইড্রোক্সাইড আয়ন পাওয়া গেল না, শুধুমাত্র অক্সাইড আয়ন পাওয়া গেল, সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে ক্ষারক। কথা কি বুঝতে পেরেছেন? সো এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে একটাতে হাইড্রোক্সিল আয়ন পাওয়া যাবে মানে ও এইচ, আরেকটাতে পাওয়া যাবে শুধুমাত্র ও। যেমন যদি আমরা এক্সাম্পল আকারে বলি, যেমন এই যে এটা হচ্ছে ক্ষারক, এটা কি, এটা হচ্ছে ক্ষারক, কারণ কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। যদি আমি বলতাম যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই যে অক্সাইড না বলে যদি আমি বলতাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু হয়ে যেত হচ্ছে ক্ষার। সো খেয়াল করতেছেন ক্ষারের মধ্যে ওইচ মূলক আছে বা হাইড্রোক্সাইল আয়ন আছে, বাট ক্ষারকের মধ্যে কিন্তু শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইড আছে। আবার যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমি বলি, এই পটাশিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একই সাথে এটাকে আমি ক্ষার বলতে পারবো। তো দেখেন এখানে ওই যে আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম যে মানে সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল না, এইরকম একটা আমরা পড়ে এসেছিলাম। তো এই সেম জিনিসটা ক্ষার এবং ক্ষারকের জন্য ট্রু। এটা কীরকম, এটা হচ্ছে মনে করেন আহ, ক্ষারের মধ্যে কি থাকবে, ক্ষারের মধ্যে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন থাকবে। হাইড্রোক্সিল আয়ন মানে কি, হাইড্রোক্সিল আয়ন মানে হচ্ছে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন। আবার ক্ষারক, ক্ষারকের মধ্যে কি থাকবে, ক্ষারকের মধ্যে শুধুমাত্র এই অক্সিজেন বা হচ্ছে এই যে অক্সাইড যেটা, সেটা হচ্ছে ক্ষারকের মধ্যে থাকবে। তাহলে ক্ষারের মধ্যে থাকবে হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন, আর ক্ষারকের মধ্যে থাকবে হচ্ছে শুধুমাত্র অক্সিজেন। একটা হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন, এবং আরেকটা হচ্ছে শুধুমাত্র অক্সিজেন। তাইলে ক্ষারক এটাও তো মানে ক্ষারক নিজেই তো ইটসেলফ একটা ক্ষারক। কারণ কি, ক্ষারকের মধ্যে যদি আমি বলছি ক্ষারকের মধ্যে শুধু অক্সিজেন থাকে, তাইলে এই ক্ষারের মধ্যে হচ্ছে অক্সিজেনও থাকে আবার হাইড্রোজেনও থাকে। তাইলে ক্ষার তো এক ধরনের ক্ষারকও, তাই না? যেহেতু এর মধ্যে অক্সিজেনটা অবশ্যই আছে, এবং আমি বলছি অক্সিজেন থাকলে হচ্ছে এটা ক্ষারক হয়ে যায়, ঠিক না? তাইলে যত ক্ষার আছে সবগুলা একই সাথে মানে সবগুলো একই সাথে ক্ষার, এবং সবগুলা একই সাথে ক্ষারক। ওকে, তাহলে আমি যখন বলবো যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইডটাকে আমি ক্ষারও বলতে পারি, এটাকে আমি ক্ষারকও বলতে পারি। আবার যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটাকে আমি ক্ষারও বলতে পারি, এটাকে আমি ক্ষারকও বলতে পারি। এই জন্য আমি যে লিখে দিই সব ক্ষারই ক্ষারক।
কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। কেমন? সব ক্ষারই হচ্ছে ক্ষারক, কিন্তু জাস্ট অপোজিটটা কিন্তু আবার ট্রু না। ওকে, আচ্ছা। তো এটা গেল হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষার এবং ক্ষারকের মধ্যে আমরা একটু মোটামুটি আলোচনা করলাম। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে আমরা একটু আগে বলেছি যে অ্যাসিড এবং লবণ, সরি, অ্যাসিড এবং ক্ষার এই দুটো পরস্পর যদি রিয়াকশন করে তাহলে লবণ এবং পানি উৎপন্ন করে, এটা আমরা আগেও দেখেছি। সো এটা হচ্ছে অ্যাসিডের জন্য ট্রু, এটা হচ্ছে ক্ষার বা ক্ষারক দুটোর জন্যই সত্য। আচ্ছা, এখন অ্যাসিড এবং ক্ষার যখন আমরা পড়বো, আমাদের তো মোটামুটি জানতে হয় যে আসলে এই মনে করেন যে একটু আগে আমরা বললাম যে কোন একটা অ্যাসিড হচ্ছে বেশি, মানে অনেক বেশি শক্তিশালী, আবার কোন একটা অ্যাসিড হচ্ছে মোটামুটি একটু দুর্বল। তাহলে অ্যাসিড এবং ক্ষার এগুলো কি মাপার কোনো ব্যবস্থা আছে কিনা? তো আমাদের মধ্যে এই কোশ্চেনটা আসতেই পারে, যেগুলো কি কোনো মাপার বা মেজারমেন্টের কোনো ব্যবস্থা আছে কিনা, বা কোনোভাবে কি আমাদের মধ্যে এটা বোঝার কোনো ওয়ে আছে কিনা যে এই অ্যাসিডটা হচ্ছে দুর্বল বা এই অ্যাসিডটা হচ্ছে ক্ষার। যেমন আমরা যে কোনো কিছু মানে মেজারমেন্টের জন্য আমাদের যেমন একটা ইউনিট আছে, যেমন এটার হাইট, এটার ওয়েট, এটা যেমন আমরা মাপতে পারি, ওয়েট দেখে আমরা যেমন বুঝতে পারি এটা কি ভারী নাকি এটা হালকা। সো একই রকমভাবে আমরা পিএইচ পিএইচ এই পিএইচ এর মাধ্যমে আমরা জানতে পারি যে কোনো একটা পদার্থ সেটা কি অ্যাসিডীয় নাকি সেটা ক্ষারীয়। কথা কি বুঝতে পেরেছেন? এটা কি অ্যাসিডীয় নাকি এটা ক্ষারীয়। যে মানে মনে করেন সে ফর এক্সাম্পল আপনাকে কোনো একটা দ্রবণ দেওয়া হলো বা আপনাকে যে কোনো একটা কিছু একটা সাবস্টেন্স দেওয়া হলো, সো এটা কি অ্যাসিড নাকি এটা ক্ষার, এটা যদি আপনি মানে বের করতে আপনাকে বলা হয়, তো সেক্ষেত্রে আপনি ওই বস্তুটার পিএইচ আপনি নির্ণয় করার চেষ্টা করবেন। এখন ওই বস্তুটার পিএইচ আপনি কীভাবে নির্ণয় করবেন? মনে করেন আপনাকে যেটা দিছে সেইখানে যেই পরিমাণ হাইড্রোজেন আছে, সে ফর এক্সাম্পল আপনাকে কিছু আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, তো আপনি কি করলেন কি আপনি হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে এইখান থেকে আপনার এখান থেকে হাইড্রোজেন আয়ন আছে আর ক্লোরিন আয়ন আছে। তো হাইড্রোজেন যে আয়নটা আছে এই আয়নের ঘনমাত্রাকে সাধারণত এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। যখন আমি ঘনমাত্রা লিখব তখন সাধারণত এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। সো হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা, সেই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এর ঋণাত্মক লগারিদমকে সাধারণত পিএইচ বলা হয়। কি বললাম আমি আরেকবার বলি, যে কোনো একটা জলীয় দ্রবণের হাইড্রোজেন আয়নের, এই যে হাইড্রোজেন আয়ন যেটা আছে আমাদের, মনে করেন হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এটাকে ভাঙলে আমরা হাইড্রোজেন এবং ক্লোরিন পাই। যে কোনো একটা জলীয় দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, এই যে দেখেন মাইনাস একটা সাইন ইউজ করেছি আগে এবং আগে তারপরে লগ আছে, তার মানে ঋণাত্মক লগারিদমিক যে মান সেটাকে আমরা বলবো হচ্ছে পিএইচ। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে পিএইচ। ঠিক আছে? তো এই পিএইচ থেকে সাধারণত আমরা হচ্ছে এটা কোনো একটা বস্তু কি অ্যাসিডীয় নাকি কোনো একটা বস্তু ক্ষারীয় সেটা আমরা খুব ইজিলি বুঝতে পারি। তো পিএইচ এর জন্য আমাদের আসলে যে কোনো একটা বস্তু যদি অ্যাসিড বা ক্ষার নিরপেক্ষ হয় তাহলে সেটা পিএইচ এর মান হয় 7। মানে হচ্ছে এটা এটা নিরপেক্ষ, এটা অ্যাসিডীয় না, এটা হচ্ছে ক্ষারীয় না। এখন এই পিএইচ এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে শুরু হতে পারে এবং পিএইচ এর ভ্যালুটার হাইয়েস্ট মান হতে পারে হচ্ছে 14। তো 0 থেকে 7 পর্যন্ত যদি কোনো মান হয় এটাকে আমরা বলি হচ্ছে এই দ্রবণটা অ্যাসিড বা অ্যাসিডীয়। আর যদি 7 থেকে 14 হয়, 7 থেকে 14 মানে হচ্ছে এই বস্তুটা হচ্ছে ক্ষার বা ক্ষারীয়। আর যদি এরকম হয় যে এই 7 থেকে যত এদিকে যাবে, মানে যত বাম দিকে, তত তীব্র অ্যাসিড। কথা কি বুঝতে পেরেছেন? এইখান থেকে 7 থেকে যত নিচের দিকে যাবে তত তীব্র অ্যাসিড, আর 7 থেকে যত উপরের দিকে যাবে তত তীব্র ক্ষার। ওকে, তার মানে মনে করেন যে মানে যদি কোন একটা জলীয় দ্রবণ বা কোন একটা জলীয় দ্রবণের যদি আপনি পান পিএইচ এর ভ্যালুটা হচ্ছে 7, তাহলে আপনি বুঝবেন যে এর মধ্যে কোনো অ্যাসিডীয় বা ক্ষারীয় কোনো বৈশিষ্ট্য আসলে নাই। আর যদি আপনি পান যে কোনো একটার মানে পিএইচ এর ভ্যালু হচ্ছে 5, তার মানে 5 থাকা মানে কি এটা হচ্ছে অ্যাসিডীয়। আবার যদি মনে করেন আপনি পাইলেন কোনো একটা বস্তুর পিএইচ হচ্ছে 10, তাহলে 10 হচ্ছে 7 থেকে 14-র মধ্যে, তাহলে ওটা হচ্ছে ক্ষারীয়। বা আপনাকে যদি এখন কোশ্চেন করা হয় যে সে ফর এক্সাম্পল আপনার কাছে দুইটা জলীয় দ্রবণ দেওয়া হলো, একটা জলীয় দ্রবণের পিএইচ এর মান হচ্ছে 5.8, আরেকটা জলীয় দ্রবণের পিএইচ হচ্ছে 8.5। তাহলে আপনাকে যদি বলে যে এই দুইটা জলীয় দ্রবণের মধ্যে কোনটা বেশি অ্যাসিডীয় বা কোনটা অ্যাসিড হিসেবে বেশি শক্তিশালী, তাহলে ডেফিনেটলি হচ্ছে যেহেতু 5.8 এটা হচ্ছে অ্যাসিডীয় এবং এটা দুটার মধ্যে হচ্ছে কম ভ্যালু আছে, তাহলে ডেফিনেটলি হচ্ছে পিএইচ যেটা 5.8 সেটার ভ্যালুই বা সেটাই হচ্ছে বেশি অ্যাসিডীয় হবে। তো এই ধরনের কোশ্চেন হতে পারে, এটা একটু মাথায় রাখবেন। এছাড়া কয়েকটা বিষয় আছে, যেমন বিশুদ্ধ পানির পিএইচ এটা হচ্ছে 7,
আমাদের যে রক্ত, সেই রক্তটা হচ্ছে সামান্য পরিমাণ ক্ষারীয়, যেটা হচ্ছে 7.2 থেকে 7.4, এটা হচ্ছে আমাদের রক্তের পিএইচের মান। এবং আমাদের চোখের পানি, যেটা আমাদের চোখের পানির পিএইচের ভ্যালু, আমাদের চোখের পানির পিএইচের ভ্যালু কিন্তু 4.8 থেকে 7.5, মানে হচ্ছে কিছুটা অম্লীয় থেকে শুরু করে কীরকম হতে পারে, মানে কিছুটা ক্ষারীয় পর্যন্ত হতে পারে। সাধারণত কিছুটা অম্লীয় আমাদের যে চোখের পানি, সেটা হচ্ছে সামান্য সামান্য কিছুটা অম্লীয়। আর হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের আলোচনায় একটা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে আমরা দেখলাম যে অ্যাসিডীয়, ঠিক তেমনি হচ্ছে যদি কোনো একটা জলীয় দ্রবণ থাকে, যেই জলীয় দ্রবণে মনে করেন যে সহজে যদি ফেনা না হয়, তাহলে আমরা সাধারণত এই পানিটাকে বলি হচ্ছে খর পানি। তো এই খর পানি হওয়ার আসলে কারণ আছে। খর পানি হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের যে সালফেট এবং ক্লোরাইড, মানে আয়ন বা লবণ এর সাথে মিশ্রিত থাকার কারণে ওইটাতে সাধারণত ফেনা হয় না, বা ওইটাতে কাপড় মানে ভালো ধোয়া যায় না। হুম। যেমন আমরা যদি বলি সমুদ্রের পানি, সমুদ্রের পানির মধ্যে আসলে ফেনা হয় না। আর আরেক ধরনের পানি আছে, সেটা হচ্ছে মৃদু পানি। দেখেন, আমরা কিন্তু সিকোয়েন্সিয়ালি কোথা থেকে আসছি, আমরা অ্যাসিড দেখছি, আমরা লবণ দেখছি, আমরা জারণ বিজারণ থেকে শুরু করছি, দেন কিন্তু আমরা অ্যাসিড মাপার মানে মেকানিজমটা দেখলাম। দেন হচ্ছে আমরা কিন্তু প্রশমন বিক্রিয়ায় যে আমরা পড়ছি, অ্যাসিড এবং লবণ এই দুটা, সরি, অ্যাসিড এবং ক্ষার এই দুটো যখন রিয়েকশন করবে, তখন লবণ এবং পানি উৎপন্ন করবে। তো এখন ওইটার পানি স্টেজে আমরা আসি, যে পানিটা দুই ধরনের, একটা হচ্ছে খর পানি আর একটা হচ্ছে মৃদু পানি। মৃদু পানি যেমন আমরা যদি টিউবওয়েলের পানি ইউজ করি, বা পুকুর, খাল, বিল, বৃষ্টি, নদী, নালা, এগুলো হচ্ছে সবগুলো মৃদু পানি। আবার যে পানির যে খরতা, মানে পানিতে যে খরতা, সেটাও আবার দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী, একটা অস্থায়ী। তো স্থায়ীটা হচ্ছে সাধারণত যদি ওই পানির মধ্যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সালফেট এবং ক্লোরাইড যদি মিশ্রিত থাকে, তাহলে এটা স্থায়ী খরতা হিসেবে আহ, আসলে দেখা দেয়। হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা স্থায়ী খরতা হিসেবে দেখা দেয়। তো এই স্থায়ী যে খরতা, এটা সাধারণত সহজে দূর করা যায় না, বা দূর করাটা হচ্ছে আসলে বেশ টাফ। আর অস্থায়ী খরতা যে, ওই সেম জিনিস, দেখেন ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট। তো ওই একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যদি ক্যালসিয়াম কার্বনেট বলি, ক্যালসিয়াম এটা হচ্ছে ক্যালসিয়াম, আর এটা হচ্ছে কার্বনেট, এটা সংকেত হচ্ছে এইটা। আর বাইকার্বনেট মানে হলো মাঝখানে একটা হাইড্রোজেন আছে। বাইকার্বনেট মানে কি? বাইকার্বনেট মানে হচ্ছে মাঝখানে একটা হাইড্রোজেন আছে, ক্যালসিয়াম বাইকার্বনেট। এই যে CaHCO3, হ্যাঁ, এটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। সো ক্যালসিয়াম কার্বনেট এর সংকেত হচ্ছে এইটা, আর ক্যালসিয়াম বাইকার্বনেট যদি আমরা লিখি, সেক্ষেত্রে হচ্ছে আমরা সাধারণত এইভাবে লিখে থাকি। ঠিক আছে? আচ্ছা, তাইলে এটা হচ্ছে একটা পানির স্থায়ী ক্ষরতা এবং অস্থায়ী ক্ষরতা, এই দুটোর রিজন আমরা জানলাম। এবং এটা দূর করার ওয়ে কি? তাহলে দূর করার ওয়ে হচ্ছে, যদি অস্থায়ী ক্ষরতা হয়, তাহলে আমরা যদি পানিটাকে একটু ফুটাই, তাইলেই হচ্ছে মানে এটা ক্ষরতা দূর হয়ে যায়। বা এটাকে ফুটায় যদি আমরা কিছু চুন প্রয়োগ করি, তাহলে এটা দূর হয়ে যায়। আর স্থায়ী ক্ষরতা সাধারণত আমরা সাবান যোগ করতে হয়, সোডা যোগ করতে হয়, এবং আহ, যে একটা স্পেশাল মেথড ইউজ করা হয়, এই মেথডটার নাম হচ্ছে পারমুটিট। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন, পারমুটিট। যে স্থায়ী ক্ষরতা দূর করার জন্য পারমুটিট একটা মানে ওয়ে আছে, বা একটা মেকানিজম আছে, সেই পারমুটিট পদ্ধতিতে স্থায়ী ক্ষরতাটাকে দূর করা হয়। আচ্ছা, তো আমরা যদি এখন একটু খেয়াল করি, যে এটা হচ্ছে আমাদের মোটামুটি অ্যাসিড, ক্ষার এবং লবণ বা জারণ বিজারণ পর্যন্ত আমাদের মোটামুটি এতটুকু জানলেই চলবে। এবং এর মাঝে এই যে অ্যাসিড, ক্ষার, লবণ, জারণ বিজারণ, এই চ্যাপ্টারটা কিন্তু আসলে আমাদের রিটেনের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই জিনিসটা একটু, এই কথাটা একটু মাথায় রাখবেন। যেমন যে আমরা কেবল কেবল যেটা আলোচনা করলাম, যেমন হচ্ছে পানির খরতা, খরতা কিভাবে দূর করা যায়, বা খরতা কত প্রকার, এগুলো কিন্তু আসলে রিটেনের কোশ্চেন খুবই খুবই অ্যাভেলেবল ভাবে রিটেনে আসে। প্রিলিতেও কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। তার মানে বুঝতেই পারছেন এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে আমরা এখন দেখব ধাতু এবং তাদের যৌগসমূহ। ধাতু এবং তাদের যৌগসমূহের মধ্যে আমরা ওই যে পর্যায় সারণী আমরা পড়েছিলাম, ওই পর্যায় সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2, আমরা গ্রুপ কোনগুলোকে বলেছিলাম, আমরা দেখেছিলাম যে পর্যায় সারণীটা হচ্ছে এই যে এরকম দেখতে আর কি, চেহারায় অনেকটা। সো এই যে এখানে অনেকগুলো মৌল আছে, এখানে অনেকগুলো মৌল আছে। দেন হচ্ছে এই যে এরকম, আপনাদের খেয়াল আছে কিনা, এটা হচ্ছে পুরোটা পর্যায় সারণী ছিল। সো এখানে রো এবং কলাম এভাবে ডিভাইড করা ছিল পর্যায় সারণীগুলোকে। সো এই বরাবর যে নামগুলো, সেগুলোকে আমরা বলতাম হচ্ছে গ্রুপ, তাই না? কলামগুলোকে আমরা বলতাম হচ্ছে গ্রুপ। এই যে প্রথম যেই গ্রুপটা এবং দ্বিতীয় যে গ্রুপটা, এটা হচ্ছে, একটা হচ্ছে গ্রুপ 1 আর একটা হচ্ছে গ্রুপ 2। এই গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে যারা অবস্থিত, তাদের কি সাধারণত বলা হয় হচ্ছে ধাতু। কথা কি ক্লিয়ার? সাধারণত গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 3 এর অনেকগুলোকে আসলে আমরা ধাতু বলি। মানে একদম গ্রুপ 1, 2, 3
গ্রুপ 1 2 3। গ্রুপ 1 2 3-কে আমরা হচ্ছে আসলে ধাতু হিসেবে আমরা আইডেন্টিফাই করি। গ্রুপ 1 2 3, 3 এর মধ্যে হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম আছে, ডেফিনেটলি ওইটাও হচ্ছে ধাতু। গ্রুপ 4 থেকে শুরু করে সেগুলো হচ্ছে আপনার মনে করেন যে ধাতু এবং অধাতু এই ধরনের একটা ট্রানজিশন স্টেটে থাকে। যখন হচ্ছে গ্রুপ 5-এ চলে যায়, মানে গ্রুপ 5-এ যখন চলে যায়, তো সেগুলো সাধারণত আস্তে আস্তে অধাতু বৈশিষ্ট্য প্রকাশ করে। তার মানে গ্রুপ 1 2 3 4 যে এক থেকে গ্রুপ, যদি আমি 1 থেকে 4 পর্যন্ত যদি আমি চিন্তা করি, তাহলে সেগুলো হচ্ছে আমি বলবো হচ্ছে ধাতু সাধারণত। এবং গ্রুপ হচ্ছে যদি আমি 5 থেকে শুরু করে বাদ বাকি যে গ্রুপগুলো আছে সেগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি, সেগুলোকে আমরা সাধারণত অধাতু বলে থাকি। কেমন? আচ্ছা, তাহলে গ্রুপ 1-এর যেগুলো, সেগুলো হচ্ছে গ্রুপ 1-এর ধাতুগুলোকে আসলে আমরা বলি হচ্ছে ক্ষার ধাতু, গ্রুপ 1-এর গুলোকে। আর গ্রুপ 2-এর গুলোকে, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। তো গ্রুপ 1-এর মধ্যে কে কে আছে? গ্রুপ 1-এর মধ্যে হচ্ছে এই যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো আছে। তো এটাকে আমরা সহজে মনে রাখতে পারি যে হাই লিনাকে রুবি সাইজ করে ফ্রান্সে পাঠাবে, এরকম একটা মানে অ্যাক্রোনিম, মানে বা এরকম একটা মানে কি বলে মানে মানে মনে রাখার একটা মেমোরি এইড আর কি, আর কিছুই না। হাইতে হচ্ছে হিলিয়াম, দেন লি না কে, তাহলে হচ্ছে লিথিয়াম, লি না না নাইট্রোজেন, দেন কেতে হচ্ছে পটাশিয়াম, দেন রুবিডিয়াম, দেন সিজিয়াম, দেন হচ্ছে ফ্রান্সিয়াম। ওকে, এগুলো সবগুলো হচ্ছে ক্ষার ধাতু। আর এরপরটা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 2-এর যে মৌলগুলো, সেগুলোকে আমরা মৃৎ ক্ষার ধাতু বলে থাকি। এখানের মধ্যে হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম, এই ধাতুগুলো আছে। তো সাধারণত এগুলোকে আমরা মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারি যে বিরিয়ানি, মোগলাই, কাবাব, কাবাব, এটা কাবাব হবে, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। সো বিরিয়ানি হচ্ছে বেরিলিয়াম, মোগলাই হচ্ছে ম্যাগনেসিয়াম, কাবাব হচ্ছে ক্যালসিয়াম, সরিয়ে হচ্ছে স্ট্রনসিয়াম, দেন বাটিতে রাখো। ওকে, সো এটা মানে আপনারা এইভাবে হচ্ছে মনে রাখতে পারেন। এটা একটা মেমোরি এইড আর কি, খুবই পপুলার মেমোরি এইড। যারা মোটামুটি সায়েন্সের মানে শুরুর দিকে পর্যায় সারণী বা ক্ষার, মৃৎক্ষার ধাতু যারা পড়ে, সবাই মোটামুটি একদম খুব কমন হচ্ছে এই মানে মেমোরি এইডটা তারা হচ্ছে ইউজ করে। সো দ্যাটস ওয়াই আমি একটু দিয়ে রেখেছি। আপনারা যদি অন্য কোনো মেমোরি এইড ব্যবহার করে থাকেন, আপনারা সেটাই ব্যবহার করতে পারেন, মানে নো প্রবলেম অ্যাট অল। সো মৃৎ ক্ষার যে ধাতুগুলো, এটার নাম কেন মৃৎ ক্ষার হইল? কারণ এই মৃৎ শব্দটা আসছে হচ্ছে মৃত্তিকা থেকে। কোথা থেকে আসছে? মৃত্তিকা থেকে। তাহলে এই যে ক্ষার ধাতুগুলো, সাধারণত গ্রুপ 2-এর ক্ষার ধাতুগুলো সাধারণত ম্যাক্সিমামগুলা পাওয়া যায় হচ্ছে মাটিতে। ওকে, ম্যাক্সিমামগুলো কোথায় পাওয়া যায়? যে মাটিতে, হ্যাঁ। মাটির উপাদান হিসেবে পাওয়া যায়, যেমন বেরিলিয়াম বলেন, ম্যাগনেসিয়াম বলেন, ক্যালসিয়াম বলেন, এগুলো কিন্তু মাটিতে এই উপাদানগুলো বেশি পাওয়া যায়। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। এছাড়া এখানে কিছু মনে করেন ইনফরমেশন দেওয়া আছে বিভিন্ন ধাতু সম্পর্কে, যেহেতু আমরা ধাতু এবং তাদের যৌগসমূহ পড়ছি। যেমন লিথিয়াম, এটা অনেক সবচেয়ে হালকা, সবচেয়ে ভারী হচ্ছে প্লাটিনিয়াম, দেন টাংস্টেন, সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, কপার। এখানের মধ্যে এই স্লাইডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো ধাতু, কোন ধাতু আসলে কোন কাজ করে, এখানে যে স্লাইডটা আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। এটা একটু আপনারা দেখবেন। এছাড়া মানে এখানে হচ্ছে মোটামুটি বেশ কিছু মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে। যেমন মার্কারি বা পারদ, এটা হচ্ছে থার্মোমিটারে ব্যবহার করা হয়। কেন? কারণ হচ্ছে তাপ পরিবর্তনের কারণে এর আয়তন সবচেয়ে বেশি পরিবর্তিত হয়। সামান্য একটু আহ, কি বলে, সামান্য একটু যদি পরিবর্তন হয় তাপমাত্রা বা তাপ যদি সামান্য একটু পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রেই হচ্ছে আপনার ওই পারদের আয়তনের প্রসারণটা খুব বেশি হয়। এই কারণে থার্মোমিটারের ভিতরে এটা ইউজ করা হয়। অ্যালুমিনিয়াম হচ্ছে ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায়। সিজিয়াম হচ্ছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক, সিলভারের পরিবহন ক্ষমতা অনেক বেশি। একই রকমভাবে ইউরেনিয়াম হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী ধাতু। কেমন? আচ্ছা, তো এই জিনিসগুলো একটু রিক্যাপ করবেন। এছাড়া কয়েকটা ধাতু আছে যেগুলো দিয়ে আমরা হচ্ছে মানে মুদ্রা বিনিময়ে যেগুলো হচ্ছে অনেক বেশি ব্যবহার করা হতো, যেমন তামা, রূপা এবং গোল্ড। তো আমরা টাকার প্রচলন আর কয়দিন, তাই না? টাকা বা ডলার, এর আগ পর্যন্ত কিন্তু এই ধাতুগুলো দিয়ে আসলে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। তামার মুদ্রা, রূপার মুদ্রা কিংবা স্বর্ণ মুদ্রা। এছাড়া কিছু ধাতু আছে যেগুলো হচ্ছে দেখতে অনেক চকচকে এবং উজ্জ্বল, এগুলোকে সাধারণত একসাথে উজ্জ্বল ধাতু বলা হয়। আর কিছু কিছু ধাতু আছে যেগুলোকে কাঁচি দিয়ে কাটা যায়, হ্যাঁ, বা হচ্ছে আপনার ছুরি দিয়ে যেগুলোকে কাটা যায়, যেমন হচ্ছে লেড অথবা সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে তুলনামূলকভাবে নরম ধাতু। মানে ধাতু বলতে যেটা বুঝাই আমরা,
যে মানে লোহা হইতে হবে কিংবা হচ্ছে খুব শক্ত হইতে হবে, এমনও না। যে এই ধাতুগুলোর মধ্যে এগুলো হচ্ছে আবার যেগুলো একটু নরম, মানে অনেকটা হচ্ছে আপনারা পনির বা চিজের মতো চিন্তা করতে পারেন, সেগুলো হচ্ছে নরম ধাতুর মানে আন্ডারে পড়ে। ওকে, আচ্ছা। এছাড়া কিছু সক্রিয়তার ক্রম আছে, মনে করেন ধাতু তো অনেকগুলোই আছে, আমরা একটু আগে যেমন অ্যাসিড পড়ছি, অ্যাসিডগুলোর মধ্যে কোনটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং কোনটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড সেগুলো যেমন আমরা দেখেছি, ঠিক তেমনি ধাতুগুলোর মধ্যেও সক্রিয়তার একটা ক্রম আছে। তো এই সক্রিয়তার ক্রমটা হচ্ছে এখানে দেওয়া আছে, তো এইটা আপনারা এই সিকোয়েন্সে মনে রাখতে পারেন। সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এভাবে করে সবচেয়ে লাস্টের দিকে আছে হচ্ছে সিলভার এবং গোল্ড। হ্যাঁ, গোল্ড হচ্ছে ধাতুগুলোর মধ্যে তেমন কারোর সাথেই রিয়াকশন করে না, এবং এই কারণেই কিন্তু গোল্ডের দাম এত বেশি। যে প্রকৃতিতে আপনি যে অবস্থায় পান না কেন, সাধারণত গোল্ডকে ইমপিওর করা যায় না, কারণ এ হচ্ছে ইউজুয়ালি তেমন কারোর সাথে খুব একটা বেশি রিয়াকশন করে না। অনেকটা ওই যে নিষ্ক্রিয় গ্যাস আমরা পড়েছিলাম না, অনেকটা ওই রকম। এই কারণে হচ্ছে গোল্ডের মানে ভ্যালুটা অনেক বেশি, যেহেতু প্রকৃতিতে পরিমাণ হচ্ছে লিমিটেড এবং হচ্ছে এরা বিশুদ্ধ আকারে অবস্থায় পাওয়া যায়। দ্যাটস ওয়াই হচ্ছে এটার প্রাইস আর কি অনেক বেশি, বা এটার ডিমান্ড মানে ডিমান্ড সাপ্লাই, আসলে তো প্রাইস ডিটারমাইন হয় হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর বেস করে। সো যে পরিমাণ ডিমান্ড সেই পরিমাণ সাপ্লাই না থাকার কারণে এবং জিনিসটা অনেক বেশি আকর্ষণীয় হওয়ার কারণেই তো আসলে ডিমান্ড অনেক বেশি, দ্যাটস ওয়াই হচ্ছে এটা দাম বেশি। আচ্ছা, তো এইটাও আপনারা মনে রাখতে পারেন যে এখানে একটা ছন্দ দেওয়া আছে, এটার মাধ্যমে, যদিও ছন্দটা মনে করেন পড়লে অনেক বেশি হাস্যকর মনে হবে, জাস্ট হচ্ছে মনে রাখার জন্য মনে রাখবেন, দ্যাটস ইট। প্লিজ স্টপ কলিং মি আ কেয়ারলেস জেব্রা, ইনস্টেড ট্রাই লার্নিং হাউ কপার সেভস গোল্ড। মানে কোনো আসলে মানে জাস্ট মনে রাখার জন্যই, খুবই ফানি। তো এটা থেকে আপনারা ইজিলি মনে রাখতে পারেন। দেখেন যে প্রত্যেকটাতে কিন্তু প্রথমে যে রেড মার্ক করা আছে, সেই রেড মার্কগুলো থেকে কিন্তু আপনারা এই যে এটার যে কোরসপন্ডিং যে মৌল কোনটা সেটা কিন্তু আপনারা একটু আইডেন্টিফাই করে নেবেন, নাহলে দেখবেন যে খালি ছড়াটাই মনে আছে, কিন্তু দেখবেন যে কোনটার সাথে যে কি এটাই আপনার মনে নেই। যেমন আপনার পুরো ছড়াটা মনে আছে যে প্লিজ স্টপ কলিং, তো পিতে যে পটাশিয়াম, এসে যে সোডিয়াম, আর কলিং এই সিএল যে ক্যালসিয়াম, এটাই যদি আপনার মনে না থাকে তাহলে ওই ছড়াটা মনে রেখে আসলে কোনো লাভ নেই। সো ছড়াটা দেখার সাথে সাথে আপনারা হচ্ছে কোরসপন্ডিং এর যে মৌলগুলো সেটা দেখবেন। এখান থেকে যদি আমি বলি কোশ্চেন কেমন হতে পারে, কোশ্চেন হতে পারে যে যে নিচের ধাতুগুলোর মধ্যে কোনটার সক্রিয়তা বেশি বা কোনটার সক্রিয়তা কম। সো এই ধরনের কোশ্চেন যদি আপনাকে অ্যান্সার করতে হয় তাহলে কিন্তু পারস্পরিক সক্রিয়তার ক্রমটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। দেন আমরা দেখব ধাতু এবং তাদের মানে যৌগ কিছু আছে, এর মধ্যে কিছু প্রসেস আছে যেগুলোর মাধ্যমে ধাতুর উপর প্রলেপ দেওয়া হয়। যেমন আমরা বলি যে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রসেসটাকে বলা হয় গ্যালভানাইজিং, এবং এর উদ্দেশ্য হচ্ছে মরিচা থেকে আমাদের রক্ষা করা। এছাড়া তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যদি আমরা একটা ধাতুর উপর অন্য কোনো ধাতুর প্রলেপ দিই, এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে যে এরকম একটা কোর্স থাকে, তার মধ্যে অ্যানোড থাকে, তার মধ্যে ক্যাথোড থাকে, হ্যাঁ, এর মধ্যে জলীয় দ্রবণ নেওয়া হয়। তো এইভাবে এই যে প্রসেস, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তো এটাকে বলি আমরা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এবং আমরা মোটামুটি ওই যে লোহার উপর যে আমরা জিঙ্কের প্রলেপ দিই, গ্যালভানাইজিং করি, গ্যালভানাইজিং মানে এটার সাথে আমরা মোটামুটি সবাই দেখবেন যে আপনারা খুব মানে পরিচিত। তো এটা হচ্ছে মরিচা থেকে রক্ষা করার জন্য আমরা দিই, এবং ইলেকট্রোপ্লেটিং সাধারণত আমরা একই উদ্দেশ্য করি। এছাড়াও হচ্ছে আমরা সাধারণত ইলেকট্রোপ্লেটিং করলে মুদ্রাটা একটু মানে উজ্জ্বল লাগে আর কি। এবং সাধারণত আমরা নিকেল অথবা ক্রোমিয়াম, ইউজুয়ালি দেখবেন যে ঘড়ি যদি ক্রোমিয়ামের হয়, ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয় ঘড়ির উপর, বা নিকেলের প্রলেপ প্রলেপ দেওয়া হয়। এছাড়া হচ্ছে আমি বলেছি যে সোনা, রূপা, প্লাটিনাম, রোডিয়াম, প্যালাডিয়াম, এখানে আমি কয়টা বলেছি, 1 2 3 4 5, এই পাঁচটা হচ্ছে এরা হচ্ছে একটু অ্যারিস্ট্রোকেট ধাতু। অ্যারিস্ট্রোকেট ধাতু কেন? কারণ এরা হচ্ছে পরিবেশের বিভিন্ন প্রতিকূল পরিবেশ বলেন যে রোদ, বৃষ্টি, কুয়াশা, কাদা, এগুলোতে সাধারণত এরা তেমন একটা নষ্ট হয় না, কারণ এরা সাধারণত এগুলোর সাথে কোনো রিয়েকশনে জড়ায় না, এবং এই কারণে এদের দামটাও কিন্তু অনেক বেশি, এবং এগুলো আমরা অভিজাত ধাতু বলে থাকি। কিছু ধাতু আছে যে ধাতুগুলোকে হচ্ছে আহ, 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 কি বলে যে কিছু ধাতু আছে যে ধাতুগুলো আমরা কি করি, আমরা ধাতুগুলো হচ্ছে আইডেন্টিফাই করার জন্য আমাদের কিছু প্রসেস আছে। তো আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো? আমরা আইডেন্টিফাই করতে পারবো হচ্ছে ধাতুগুলো আমরা শিখা পরীক্ষার মাধ্যমে। শিখা পরীক্ষা জিনিসটা হচ্ছে ওই ধাতুটার সাথে কিছু পরিমাণ অ্যাসিড মিশিয়ে তারপর হচ্ছে ওইটাকে আপনার
আগুনে হচ্ছে ধরে। এটা হচ্ছে কেমিক্যাল ল্যাবে আমরা সাধারণত এই টেস্টগুলো সাধারণত আমরা করে থাকি। তো আমরা যদি দেখি যে এটার মানে শিখা পরীক্ষায় এটা কী ধরনের বর্ণ আসলে শো করে, তাহলে আমরা দেখব যে সোডিয়াম যদি এই কাজটা আমরা যদি করি কিছু পরিমাণ অ্যাসিডের দ্রবণে মিশায়, তারপর যদি আমরা সোডিয়ামটাকে আমরা আগুনের মধ্যে ধরি, তাহলে এটা সোনালি হলুদ বর্ণ ধারণ করে। এবং যদি সোনালি ও হলুদ বর্ণ ধারণ করে তখন আমরা ওই লবণটাকে আমরা আইডেন্টিফাই করি যে এটা হচ্ছে সোডিয়ামের কোনো লবণ বা সোডিয়ামের কোনো ধাতু। কেমন? দেন হচ্ছে পটাশিয়াম, দেন হচ্ছে তামা, দেন হচ্ছে ক্যালসিয়াম। পটাশিয়ামের ক্ষেত্রে এগুলো হচ্ছে বেগুনি বর্ণ, তামার ক্ষেত্রে গাঢ় সবুজ, ক্যালসিয়ামের ক্ষেত্রে গাঢ় ইটের ন্যায় লাল বর্ণ সাধারণত এটা ধারণ করে। সো এই শিক্ষা পরীক্ষার বর্ণগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, যে কোনটা কোন বর্ণ দেখায়, যে বর্ণগুলো একটু জানবেন। এছাড়া ধাতুর কিছু লবণ আছে, কিছু বিখ্যাত লবণ, যেমন ক্যালসিয়ামের লবণের মধ্যে চুনাপাথর, জিপসাম, এই দুটো হচ্ছে খুবই ফেমাস। হ্যাঁ, এছাড়া আয়রনের মধ্যে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, এই তিনটা খুবই ফেমাস। এছাড়া আয়রন পাইরাইটস এটাও গুরুত্বপূর্ণ। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বক্সাইট এবং ক্রায়োলাইট, আর লেডের ক্ষেত্রে গ্যালানা, এবং কপারের ক্ষেত্রে কপার পাইরাইটস। এগুলোর সংকেত আপনাদের প্রয়োজন নাই, সংকেতের মধ্যে শুধুমাত্র আমি একটু মার্ক করে দিচ্ছি কোন সংকেতটা দেখবেন। ক্যালসিয়াম কার্বনেট এবং জিপসাম, এই দুটো সংকেত একটু দেখবেন। এছাড়া অন্য কোনো সংকেত আপনাদের আপাতত দেখার প্রয়োজন নাই। হ্যাঁ, লেড সালফাইডটা একটু দেখবেন। এছাড়া বাদবাকি ম্যাগনেটাইট, হেমাটাইট, আয়রন পাইরাইটস, বক্সাইট টক্সাইট এগুলো কিছু দেখার দরকার নেই। যদি পসিবল হয় তাহলে আমি যে তিনটা আন্ডারলাইন করে দিলাম, শুধু এই তিনটা আন্ডারলাইন্ড সংকেত দেখবেন, এর বাইরের কোনো সংকেতই দেখার কোনো প্রয়োজন নেই। আর কি করবেন, যে ক্যালসিয়ামের এই যে মনে করেন জিপসাম, আপনাকে যদি আমি কোশ্চেন করি যে জিপসাম কার মানে কোন ধাতুর লবণ, তাহলে আপনাকে বলতে হবে ক্যালসিয়াম। একই রকমভাবে যদি আমি বলি লিমোনাইট কোন ধাতুর লবণ, তাহলে আপনাকে বলতে হবে হচ্ছে আয়রন বা হচ্ছে লোহা। হ্যাঁ, অথবা যদি আমি বলি ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের, গ্যালানা হচ্ছে লেডের, কপার পাইরেটস হচ্ছে কপারের। সো মানে জাস্ট এই জিনিসটা ইনফরমেশনটা জানার জন্য জাস্ট বাংলা নামটা জানলে চলবে, সমস্যা নেই। এগুলোর সংকেতটা জানবেন, যেমন ক্যালসিয়াম হচ্ছে Ca, আয়রন হচ্ছে Fe মানে হচ্ছে আয়রন, এটা হচ্ছে ল্যাটিন নাম ফেরাম থেকে আসছে, তো ফেরাম বা ফেরাস, সেখান থেকে হচ্ছে আয়রন। অ্যালুমিনিয়াম হচ্ছে Al, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। লেড হচ্ছে পিবি হচ্ছে লেড, এবং কপার হচ্ছে Cu। আর জিপসামের সাথে এবং চুনাপাথরের সাথে, জিপসামের সাথে আপনারা দেখবেন একটা 2 অণু পানি এখানে এটার সাথে যুক্ত আছে, 2 অণু পানি এর সাথে যুক্ত আছে। এই 2 অণু পানি এর সাথে যুক্ত থাকলে তাকে আমরা বলি হচ্ছে জিপসাম, আর আদারওয়াইজ এটাকে আমি বলি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এছাড়া আমাদের আছে হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। এই যে জিঙ্ক ব্লেন্ড হচ্ছে জিঙ্কের একটা মানে কি বলে লবণ। এছাড়া সল্ট পিটার, এটা হচ্ছে পটাশিয়াম হচ্ছে ম্যাগনেসিয়ামের হচ্ছে ইপসম লবণ এবং অ্যাসবেস্টস। আর পটাশিয়াম আমরা 2বার লিখেছি, এই দুটো আসলে সেম। পটাশিয়ামটা হচ্ছে সল্ট পিটার বলা হয়, হ্যাঁ, পটাশিয়াম হচ্ছে কে। আচ্ছা, তো এখান থেকেও হচ্ছে আপনাদের সংকেত দেখার দরকার নেই, শুধুমাত্র এখান থেকে জিঙ্ক সালফাইড যদি পসিবল হয় তাহলে এটা দেখবেন, এটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। কারণ এটা হচ্ছে গ্যালেনার সাথে মিল আছে। এই যে গ্যালেনা হচ্ছে লেড সালফেট, এই যে পিবিএস যেটা লেড সালফাইড, এর সাথে কিন্তু মিল আছে, দ্যাটস ওয়াই হচ্ছে জিঙ্ক সালফাইড, এর সাথে মিলে জিঙ্ক ব্লেন্ডটা মনে রাখতে পারেন ম্যাক্সিমাম, এছাড়া দরকার নেই। আমরা যদি দেখি যে মানে যেমন আমি বলি, প্রায়ই আপনাদের আলোচনায় বলেছি, যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে খাবার লবণ। ঠিক তেমনিভাবে আরও কিছু যৌগ আছে, যেমন এই যে খাবার সোডা, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন অক্সাইড, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এছাড়া যদি আমি বলি কোস্টিক সোডা, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডা অ্যাশ অথবা কাপড় কাঁচা সোডা, দেন হচ্ছে গ্লুবার লবণ, দেন হচ্ছে হাইপোটাকে বলা হয় হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এখন এগুলোর সংকেত কি আপনাদের পড়া লাগবে? না, এগুলোর সংকেত আপনারা পড়তে যান না, আমি শুধুমাত্র যেগুলো আন্ডারলাইন করে দিব অনলি সেগুলোর সংকেত। যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা যেহেতু খাবার লবণ, প্রতিদিনই আমরা ইউজ করি, এটা আপনারা জানবেন। দেন হচ্ছে খাবার সোডা, সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে রিটার্নের জন্য আপনাদের কাজে লাগবে, দ্যাটস ওয়াই আমি এটা এই দুটো একটু মার্ক করে দিলাম। কোস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা ক্ষারের আলোচনায় কিন্তু আমরা অনেক বেশি আলোচনা করেছি, আমরা কিন্তু অনেক বেশি দেখেছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কোস্টিক সোডা, বা এটা হচ্ছে একটা ক্ষার। এছাড়া কাপড় কাঁচা সোডা অ্যাশ, হাইপো, এগুলো কোনোটা সংকেত আর দেখার প্রয়োজন নেই। সোডা অ্যাশ হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এটা একটু দেখবেন। সো আমি যেগুলো একটু মার্ক করেছি, গোল্লা গোল্লা করে দিলাম সংকেত, এগুলোর বাইরে অন্য কোনো সংকেত দেখবেন না। সো এগুলো হচ্ছে সোডিয়ামের যৌগ। এগুলো কার যৌগ? এখানে যা দেখলাম এগুলো সবগুলো কিন্তু কিসের যৌগ? এগুলো সবগুলো হচ্ছে সোডিয়ামের যৌগ।
আমরা যদি অ্যালুমিনিয়ামের যৌগ দেখি, অ্যালুমিনিয়ামের যৌগের মধ্যে ফিটকিরি হচ্ছে উল্লেখযোগ্য, এর অপর নাম হচ্ছে পটাশ অ্যালাম। তাহলে মনে করেন এখান থেকে যদি যে কোনো কোশ্চেন আসে তাহলে বলতে পারে পটাশ অ্যালাম কার যৌগ, আপনি বলবেন অ্যালুমিনিয়ামের যৌগ, ঠিক আছে। অথবা আপনাকে যদি বলে ফিটকিরি কার যৌগ, ফিটকিরি এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যৌগ। ফিটকিরি কিন্তু আপনারা মোটামুটি জানেন, ফিটকিরিটা কিন্তু অ্যান্টিসেপটিক হিসেবেও ইউজ করা হয়, যেগুলো হচ্ছে একটু মানে আপনারা ওই যে আগের সময়কার যে সেলুনগুলো সেগুলোতে কিন্তু এই ফিটকিরি ইউজ করা হইতো, মানে হচ্ছে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হইতো। এছাড়া আমরা যদি বলি ক্যালসিয়ামের যৌগগুলোর মধ্যে এক নম্বরে চক অথবা চুন অথবা ব্লিচিং পাউডার, এগুলো সবগুলোই কিন্তু ক্যালসিয়ামের যৌগ। এর মধ্যে চুনটা জানবেন, এছাড়া কলিচুন বা স্ল্যাকেড লাইম বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে, ঠিক আছে। আচ্ছা, চকের সংকেতটা খালি জানবেন, ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সো আমি মার্ক করছি যেগুলো, সেই মার্ক কলাগুলো যদি আপনাদের পসিবল হয় সংকেতটা মনে রাখা, তাইলে মনে রাখবেন, আদারওয়াইজ শুধুমাত্র এখানে বাংলা কথাটা খালি মনে রাখবেন, ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম অক্সাইড অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওকে। আচ্ছা, এছাড়া আরেকটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আংশিক অনাদ্র ক্যালসিয়াম সালফেট যেটা, সেটাকে বলা হয় হচ্ছে মানে প্লাস্টার অফ প্যারিস বা প্যারিস প্লাস্টার বলা হয় ক্যালসিয়াম সালফেট। আর একটা হচ্ছে ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOClCl। ব্লিচিং পাউডারটার সংকেত রিটেনের টাইমে আমার মনে পড়ে এটা আমাকে আমার নিজেরই ইউজ করতে হয়েছিল কোনো একটা রিটেন তো তিনটা দিতে হয়েছে, 41, 43, 44, এর মধ্যে কোনো একটা রিটেনে আমাকে এটা ইউজ করতে হয়েছে, যে ব্লিচিং পাউডারের সংকেত আমাকে লিখতে হয়েছে আমার যতটুকু মনে পড়ে। এছাড়া কলিচুন এবং স্ল্যাকেট লাইম, এগুলোর হচ্ছে সংকেতগুলো একটু দেখবেন। এবং যদি পসিবল হয়, যেটা বললাম যে মার্ক করা বা গোল্লা গোল্লা যেগুলো দিয়ে দিচ্ছি, এগুলোর সংকেতটা সম্ভব হলে দেখবেন, আদারওয়াইজ শুধুমাত্র বাংলা নামটা মানে শুধুমাত্র দেখবেন। এছাড়া যদি আমি বলি জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে সাদা ভিট্রিয়ল, দেন গ্রিন ভিট্রিয়ল। সাদা ভিট্রিয়ল হচ্ছে জিঙ্কের, এছাড়া গ্রিন ভিট্রিয়ল হচ্ছে আপনার আয়রনের, এবং ব্লু ভিট্রিয়ল হচ্ছে এটা কপারের। এই ভিট্রিয়লগুলা অনেক অনেক গুরুত্বপূর্ণ, সাধারণত আসে হোয়াইট ভিট্রিয়ল কোনটা, গ্রিন ভিট্রিয়ল কোনটা, অথবা ব্লু ভিট্রিয়ল কোনটা। এই সবগুলোর মধ্যে কিন্তু একটা মিল আছে। মিলটা কি? যেমন হোয়াইট ভিট্রিয়ল হচ্ছে জিঙ্ক সালফেট, আবার এর সাথে সাতানো পানি। গ্রিন ভিট্রিয়ল হচ্ছে ফেরাস সালফেট সাতানো পানি। ব্লু ভিট্রিয়ল মানে হচ্ছে কপার সালফেট সাতানো পানি। সো এগুলোর নাম হোয়াইট, গ্রিন এবং ব্লু কেন? এগুলোর নাম এটার একমাত্র কারণই হচ্ছে যে এই যে যৌগগুলো, যেমন জিঙ্ক সালফেট, এটা দেখতে হচ্ছে সাদা, ওকে। আবার ফেরাস সালফেট, এটার রংটাই হচ্ছে সবুজ, এই লবণটার রঙই সবুজ। আবার কপার সালফেট, এটার রংটাই কিন্তু নীল, ঠিক আছে। আপনারা কিন্তু বাজার থেকে তুতে কিন্তু কিনতে পাওয়া যায়, যে ব্লু ভিট্রিয়ল যেটা, এটা কিন্তু তুতে, এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এটা অনেকটা কীটনাশক বা ছত্রাকনাশক হিসেবে এটা অনেক সময় এটা মানে ব্যবহার করা হয়, আগে অনেক বেশি পপুলার ছিল। হ্যাঁ, এখনও দেখবেন যে যদি মানে স্কিন রিলেটেড কোনো ইস্যুতে ডক্টররা কিন্তু দেখবেন যে এখনও যে তুতে এটাকে সাজেস্ট করে। তো এটা হচ্ছে একটা ছত্রাকনাশক বা কীটনাশক হিসেবে এটা ব্যবহৃত হয়। আহ, তো এটার কালারটাই হচ্ছে নীল, আপনারা অনেকে হয়তো বা দেখছেন, না দেখে থাকলে এটা জাস্ট গুগল থেকে একটু দেখে নিন কষ্ট করে। ফেরাস সালফেট এটা দেখতে হচ্ছে সবুজ, আর হচ্ছে জিঙ্ক সালফেট এটা দেখতে হচ্ছে সাদা। সো এগুলো দেখতে হচ্ছে এটার কালার এরকম, এই কারণে এগুলোর নাম দেওয়া হয়েছে, একটা হোয়াইট ভিট্রিয়ল, একটা গ্রিন ভিট্রিয়ল, একটা ব্লু ভিট্রিয়ল। আর এই যে ভিট্রিয়ল মানে হচ্ছে যেগুলোর সাথে যে পানি যুক্ত আছে, যেমন এই যে পানি, পাঁচানো পানি, এই কারণে এগুলোকে আমরা মানে বলে থাকি হচ্ছে ভিট্রিয়ল, এই কারণে ভিট্রিয়ল হয়, ঠিক আছে, এটা ভিট্রিয়ল বলা হয় আর কি। আচ্ছা, তো ভিট্রিয়লের আরেকটা মানে, সেটার মানে হচ্ছে, এটার মানে হলো তীব্র গন্ধযুক্ত। সাধারণত হোয়াইট ভিট্রিয়ল বা গ্রিন ভিট্রিয়ল বা ব্লু ভিট্রিয়ল সবগুলো তিনটারই কিন্তু বেশ কড়া একটা স্মেল আছে। তো এগুলোকেও মানে এই সেন্সেও এগুলোকে ভিট্রিয়ল বলা হয়। আরেকটা যেটা বললাম, দেখবেন যে ভিট্রিয়ল সবগুলোতে আপনার মানে কিছু না কিছু অনু পানি এর সাথে যুক্ত থাকবে। আচ্ছা, তাহলে আমরা ওই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের হইলো, যে ধাতু এবং ধাতুর যৌগসমূহ। এবার যদি আমরা পদার্থের গঠনের মধ্যে দেখি, পদার্থের গঠন থেকে মোটামুটি আমাদের দেখতে হবে যে কঠিন, তরল, গ্যাসীয়, এই তিনটার মানে বৈশিষ্ট্যগুলো একটু দেখতে হয়। এছাড়া আরেকটা স্টেট আছে, এটাকে বলি আমরা প্লাজমা। তো প্লাজমা স্টেটটা আমরা পাই কোথায়? বৈদ্যুতিক স্পার্ক যখন হয়, যখন বৈদ্যুতিক স্পার্ক হয়, আপনারা দেখবেন যখন এই যে ওয়েল্ডিং করে যে স্পার্কটা তৈরি হয়, স্পার্কটা হচ্ছে প্লাজমা স্টেট। অথবা যে ফ্লুরোসেন্ট বাতি যেগুলো আমরা ইউজ করি, সেগুলো কিন্তু প্লাজমা স্টেটে থাকে, বা নিয়ন আলো যে আমরা পাই, সেগুলো কিন্তু প্লাজমা স্টেটের একটা এক্সাম্পল। পদার্থের মধ্যে আমাদের মৌলিক কয়টা আছে, এর মধ্যে কয়টা প্রকৃতিতে পাওয়া যায়,
এবং এগুলোকে কয়টা ভাগে ভাগ করা যায়, যেমন ধাতু, অধাতু, উপধাতু। উপধাতু এবং আরেকটা হচ্ছে নিষ্ক্রিয়। উপধাতুগুলোর মধ্যে হচ্ছে বোরন, সিলিকন, আর্সেনিক, জার্মেনিয়াম, বিসমাথ, অ্যান্টিমনি। তো এগুলো হচ্ছে ধাতু থেকে একটু মানে ধাতব বৈশিষ্ট্য তুলনামূলকভাবে একটু কম। ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে মানে মানে ধাতু থেকে তুলনামূলকভাবে একটু কম। এগুলোই হচ্ছে আপনার এগুলোকে বলা হয় উপধাতু। এছাড়া আরেকটা টার্ম হচ্ছে, সেই টার্মটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। যে কোনো একটা বস্তুর মানে পানির ওজনের থেকে কত গুণ বেশি। হ্যাঁ, মানে 4 ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা বস্তুর যে মানে ঘনত্ব, হ্যাঁ, 4 ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা বস্তুর যে ঘনত্ব, সেইটা থেকে পানির যে ঘনত্ব সেই তুলনায় কোনো অন্য কোনো একটা বস্তুর যে আহ, ঘনত্ব, সেই অনুপাতটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। যে পানি থেকে এই জিনিসটা কতটুকু ভারী, হ্যাঁ, এটাকে আমরা আপেক্ষিক গুরুত্ব দিয়ে আমরা প্রকাশ করি। যদি আমি বলি যে কোন একটা বস্তুর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 7.2, তার মানে এটা হচ্ছে পানি থেকে 7.2 গুণ ভারী। ওকে, আচ্ছা। এগুলো হচ্ছে পানি থেকে মোটামুটি একটু মানে বেশি পরিমাণ ভারী। আচ্ছা, তো এখন এইখানে আমরা এই বোরন, সিলিকন, আর্সেনিক, জার্মেনিয়াম, বিসমাথ, এগুলো যদি আপনারা খেয়াল করেন, এগুলো সবগুলোর হচ্ছে যোজনী সাধারণত 4, মানে হচ্ছে এরা গ্রুপ 4 এর মেম্বার। দেখবেন যে এরা হচ্ছে গ্রুপ 4 এর মেম্বার, মানে হচ্ছে এদের যোজনী হচ্ছে 4, মানে সর্বশেষ কক্ষপথে এদের 4টা করে ইলেকট্রন থাকে। আর এখানে আপনারা ওই যে আমরা কঠিন, তরল এবং গ্যাসীয়, যেমন আমি যেটা বললাম যে বৈদ্যুতিক স্পার্ক যদি আপনি বলেন, যখন ওয়েল্ডিং করার সময় যে স্পার্কটা তৈরি হয়, আপনি কিন্তু ওই যে স্পার্কটা, ওই স্পার্কটা না হচ্ছে কঠিন, না ওইটা তরল, না ওইটা বায়বীয়। তার মানে আমরা ইউজুয়ালি যেই 3টা স্টেট আমরা সাধারণত আমরা বলে থাকি, যেমন কঠিন, যে কঠিনটার মধ্যে হচ্ছে কাঠিন্য থাকবে, চকচক করবে, হ্যাঁ, সহজে এটা এটা নমনীয় হবে না। আবার তরল যেটা আমরা লিকুইড আমরা দেখি, আবার গ্যাস হচ্ছে গ্যাস, মানে যেটা হচ্ছে গ্যাসিয়াস, যেমন অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন। বাট স্পার্ক এগুলোর কোনোটার মধ্যেই পড়ে না, না এটা কঠিন, না এটা তরল, না এটা আবার গ্যাসীয়। সো এই যে ইন্টারমিডিয়েট একটা স্টেট, যে দেখে মনে হয় যে যে স্পার্কের যে কালার, এই কালারটা দেখলে মনে হয় কঠিন, আবার এটার যে বৈশিষ্ট্য, যে এটা থেকে যে ছিটকায় আসার যে বৈশিষ্ট্য বা মুভমেন্ট যেটাকে আমি বলি, যখন স্পার্কটা হয়, ওটা দেখতে আবার মনে হয় যে তরল বা গ্যাসীয়র মতো যে প্রপার্টি, সেই প্রপার্টিগুলোও পাওয়া যায়। সো এটা হচ্ছে ডিফারেন্ট একটা স্টেট, এবং হচ্ছে মহাকাশের মানে এই স্টেটটা অনেক বেশি। আগে হচ্ছে এই যে প্লাজমার যে স্টেটটা, এটা অনেক বেশি নেগলিজিবল ছিল। কারণ পৃথিবীতে, মানে আমাদের পৃথিবীতে যে এলিমেন্টগুলো, সেগুলোতে প্লাজমা স্টেটটা তেমন একটা বেশি নাই, যে কারণে হচ্ছে আমরা এটার সাথে খুব একটা বেশি পরিচিত না। বাট মহাবিশ্বের প্লাজমা স্টেটে হিউজ এলিমেন্ট আছে, হিউজ হিউজ। আপনারা কিছুই না, আপনারা হচ্ছে শুধুমাত্র যে কিছু নেবিউলা, হ্যাঁ, আপনারা একটু সার্চ দিবেন কিছু নেবিউলা, এটা একটু আপনারা গুগল করবেন, যে নেবিউলার ছবি দেখবেন মহাকাশে, এবং নেবিউলার ছবি যখন দেখবেন, দেখবেন যে এটা অনেকটা ক্লাউডের মতো লাগতেছে, হ্যাঁ, অনেকটা ক্লাউডের মতো লাগতেছে। একটা নেবিউলার আশেপাশে মনে হইতেছে মানে স্পার্ক হইতেছে, হ্যাঁ, এই ধরনের দেখবেন যে অনেক চমৎকার চমৎকার মানে নেবিউলা মানে দেখতে পাওয়া যায়। এইটা দেখলেও মোটামুটি একটা আইডিয়া পাবেন যে মহাবিশ্বে কিন্তু এই প্লাজমা স্টেটটা অনেক বেশি, যেগুলো আমাদের এই যে পৃথিবীর যে বা কঠিন, তরল, গ্যাসীয়, এই স্টেট কোনোটার মধ্যে আসলে এটাকে ডিফাইন করা যায় না। আচ্ছা, এছাড়া কিছু উদ্বায়ী পদার্থ আছে, এক্সাম্পলগুলো একটু দেখবেন। পদার্থের পরিবর্তনগুলো এখান থেকে অনেক বেশি কোশ্চেন হয়। বলে যে বরফ থেকে পানিতে পরিবর্তন, লোহাকে চুম্বকে পরিণত করা, অথবা লোহায় মরিচা পড়া, এগুলো হচ্ছে কোনটা ভৌত পরিবর্তন আর কোনটা রাসায়নিক পরিবর্তন। ভেরি ভেরি কমন কোশ্চেন, অনেক বেশি আসে প্রিলিতে। কোনটা উদ্বায়ী পদার্থ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রিলিতে অনেক বেশি আসে। প্লবতা, প্লবতা কি, প্লবতার সংজ্ঞাটা একটু জানবেন। যে আহ, মনে করেন যে মানে যে আমরা দেখি যে সমুদ্রের মধ্যে মনে করেন যে এত বিশাল বিশাল জাহাজ, এরা যে সমুদ্রের মধ্যে চলে, হ্যাঁ, এত বিশাল বিশাল জাহাজ, এরা যে মানে সমুদ্রের মধ্যে যে মনে করেন যে এত বিশাল বিশাল জাহাজগুলো যে চলতেছে, তো এই জাহাজগুলো যে চলে, মানে এত বিশাল লোহার তৈরি একটা জাহাজ কিভাবে আসলে পানিতে আসলে ভাসে, হ্যাঁ, এত বিশাল জাহাজ আসলে পানিতে কিভাবে ভাসে, সেই জিনিসটা কিন্তু আমাদের মানে একটা কোশ্চেন জায়গা না, যে এত বিশাল, যেখানে আছে না নর্মাল একটা লোহা রাখলে পানিতে ডুবে যায়। তো এই যে এখানে একটা নীতি আছে বা একটা একটা প্রপার্টি আছে, যে পানির একটা বৈশিষ্ট্য বা একটা গুণ এর মধ্যে আছে, সেই গুণটা হচ্ছে প্লবতা। প্লবতার গুণটা কি?
প্লবতার গুণটা হচ্ছে কোন একটা বস্তুকে যদি আমি আংশিক অথবা সম্পূর্ণ, যেমন জাহাজ যে পানিতে ডুবে এটা কিন্তু আংশিকভাবে ডুবে, সম্পূর্ণ বা আংশিকভাবে যদি কোনো একটা বস্তুকে আমি পানিতে ডুবাই, তাহলে এই বস্তুটা এই বস্তুটা আহ, মানে কিছু পরিমাণ উপরের দিকে চাপ অনুভব করে। কি অনুভব করে? উপরের দিকে চাপ, মানে যতটুকু ডুবে ঠিক ততটুকু পরিমাণ উপরের দিকে একটা চাপ অনুভব করে। এবং মনে করেন যে এই এই জাহাজটা মনে করেন যতটুকু আসলে অংশ পানির নিচে ডুবছে, এই অতটুকু অংশে এই জাহাজটা যে পরিমাণ পানি মানে অপসারিত করলো, মনে করেন জাহাজটা এই যে এই জায়গাটায় আমি একটু মার্ক করে দিই আপনাদেরকে, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। মনে করেন জাহাজটা আছে, এই যে জাহাজটা তো এই জায়গাটাতে মানে এতটুকু অংশ মনে করেন জাহাজের যেটা হচ্ছে পানির নিচে ডুবে আছে। তো এই যে এতটুকু অংশে যে পানির যে ওজন বা পানির যে আয়তন, এতটুকু অংশে যে পরিমাণ পানি আছে, এই পানির মানে এই এই পানির সম পরিমাণ ওয়েট এই জাহাজ থেকে রিডিউস হয়। আমি আরেকবার একটু বলি, আমি আবার একটু আমি আবার একটু বলি, সেটা হলো জাহাজটা যতটুকু পরিমাণে আংশিকভাবে নিমজ্জিত হবে ঠিক ততটুকু পরিমাণ হচ্ছে মানে ঊর্ধ্বমুখী বল এই জাহাজটা পাবে। সে যতটুকু পানিকে অপসারণ করতে পারবে ততটুকু পরিমাণ ঊর্ধ্বমুখী বল জাহাজটা পাবে, যেই কারণে জাহাজ আসলে ডুবে না। কথা কি বুঝতে পারছেন? যে জাহাজ তো অনেক বিশাল একটা মানে এলিমেন্ট, এবং অনেক বিশাল পরিমাণ পানি এটা অপসারিত করতে পারে যখন আংশিকভাবে জাহাজটাকে আমি ডুবাই। সো এই যতটুকু পরিমাণ হচ্ছে পানিকে সে অপসারণ করে ঠিক ততটুকু পরিমাণ পানি মানে যতটুকু পরিমাণ পানিকে অপসারণ করলো ওই পানির ওজনের সমপরিমাণ বল সে উপরের দিকে মানে ঊর্ধ্বমুখী বল সে উপরের দিকে সে ফিল করে। দ্যাটস ওয়াই সে ভেসে থাকতে পারে। এবং আহ, সর্বপ্রথম হচ্ছে এটা আর্কিমিডিস এই জিনিসটা হচ্ছে লক্ষ্য করেন, এবং আর্কিমিডিসের নাম অনুসারে এটাকে বলা হয় আর্কিমিডিসের নীতি। বাট এটা হচ্ছে পানির একটা বেসিক প্রপার্টি। সর্বপ্রথম আর্কিমিডিস এই জিনিসটা উনি মানে দেখেন সর্বপ্রথম, এবং দেন হচ্ছে মানে এটা হচ্ছে আহ, তখন থেকে আর্কিমিডিসের ল আকারে আমরা মোটামুটি সবাই এটাকে চিনি। সো আর্কিমিডিসের নীতি বা প্লবতা বললে আমরা আসলে এই জিনিসটা বুঝবো। দেন হচ্ছে আমাদের দেখতে হবে পরের আরেকটা চ্যাপ্টার আমরা কিন্তু এখন স্টার্ট করলাম। আমরা কিন্তু পদার্থের গঠন থেকে কি কি দেখতে হবে আমরা কিন্তু অলরেডি মোটামুটি গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। পদার্থের অবস্থা পরিবর্তন, কার্বনের বহুমুখী ব্যবহার, এখান থেকে আমাদের দেখতে হবে রাদারফোর্ডের পরমাণুর মডেল। রাদারফোর্ড একটা পরমাণুর মডেল দিয়েছিল, যে মডেলে এটাকে সৌরজগতের সাথে তুলনা করে। তো সৌরজগতের সাথে তুলনা করার কারণে কিছু সীমাবদ্ধতা ছিল, যেমন সৌরজগতের যে গ্রহগুলা সেগুলো তো মনে করেন যে চার্জ নিরপেক্ষ, বাট পরমাণুর ক্ষেত্রে তার আশেপাশে যে ইলেকট্রনগুলো ঘুরে সেগুলো তো আর চার্জ নিরপেক্ষ না। এছাড়া ম্যাক্সওয়েলের একটা নীতি আছে। ম্যাক্সওয়েল ভদ্রলোক বলে যে মনে করেন কোনো একটা চার্জিত কণা মনে করেন কোনো একটা ইলেকট্রন, সে যদি এরকম বৃত্তাকার পথে যদি সে ঘুরতেই থাকে, সে একসময় ঘুরতে 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 সে কেন্দ্রে চলে আসবে, কেন্দ্রে এসে পতিত হবে। এটা বলেছেন হচ্ছে ম্যাক্সওয়েল। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সওয়েল এই ভদ্রলোক এই কথাটা বলে। সো রাদারফোর্ড যে মডেলটা দিছে সেই মডেলটা অনুযায়ী এটাকে এক্সপ্লেইন করা আসলে সম্ভব হয় না। এরপর আরেক ভদ্রলোক আসলেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে নিলস বোর। নিলস বোর বললেন যে যে কক্ষপথ আসলে একটা না, কক্ষপথ আসলে অনেকগুলো হইতে পারে, এবং কক্ষপথগুলোকে তিনি বলেন যে একটা হচ্ছে কে এক হইতে পারে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। সো প্রথম দ্বিতীয় তৃতীয় যে কক্ষপথগুলো সেগুলোকে সাধারণত আমরা এই যে কে, এরপর হচ্ছে এল, এরপর হচ্ছে এম, এই ধরনের নামকরণে আমরা এগুলোকে নামকরণ করে থাকি। ঠিক আছে, আচ্ছা। তো এটা সর্বপ্রথম নিলস বোর এই ভদ্রলোক তিনি বলেন। দেন হচ্ছে আহ, একটা স্তর থেকে আরেকটা স্তরে ইলেকট্রন জাম্প করতে পারে। যে কোনো একটা ইলেকট্রন মনে করেন যে 3 নম্বর স্তরে আছে, সেইখান থেকে কিছু পরিমাণ শক্তি বিকীর্ণ করে সে এই স্টেজে বা এই স্তরে জাম্প করে চলে আসতে পারে। আবার যদি কোনো একটা ইলেকট্রন এই স্তর থেকে মনে করেন যে তার পরের স্তরে যদি এই পাশের স্তরে যেতে চায়, তাহলে সে আবার কিছু পরিমাণ মানে শক্তি বিকিরণ না, কিছু পরিমাণ শক্তি আবার অ্যাবজর্ভ করে তাকে আবার আসতে হয়। সো এই বিষয়টাও তিনি হচ্ছে এক্সপ্লেইন করেন। তিনি বলেন যে যে পরিমাণ শক্তি শোষণ করে বা মানে বিকিরণ করে, এটা হচ্ছে আলো আকারে দেখা যায়, যেটা বিকিরণ আকারে একটা ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ আকারে এটাকে দেখা যায়। এটার একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হচ্ছে যে নিলস বোরের এটা হচ্ছে যদি একাধিক ইলেকট্রন থাকে সেক্ষেত্রে সেটার বর্ণালী আবার কেমন হয়, এটার কালার চেঞ্জ, এটার বর্ণালীগুলো কেমন হয়, সেটা আবার হচ্ছে নিলস বোর ভদ্রলোক এটা হচ্ছে এটাকে আবার এক্সপ্লেইন করতে
সক্ষম হন না বা এটাকে এক্সপ্লেইন করতে কিন্তু নিলস বোর পারেন না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি এরপরে দেখি যে অ্যাভোগাড্রো নাম্বার, আমরা এখন একটু অ্যাভোগাড্রো নাম্বার নিয়ে আমরা আলোচনা করি। অ্যাভোগাড্রো নাম্বারের মধ্যে কোনো একটা বস্তুর মাঝে যদি সে ফর এক্সাম্পল আপনাকে বলি যে কোনো একটা বস্তুর মাঝে অ্যাভোগাড্রো সংখ্যক, অ্যাভোগাড্রো নাম্বারটা হচ্ছে, অ্যাভোগাড্রো নাম্বারের মান হচ্ছে যে এইটা 6.023 10^23, 23টা হচ্ছে উপরে পাওয়ার আকারে, হ্যাঁ, 6.023 ইন্টু 10^23, যে কোনো একটা বস্তুর মাঝে এই সংখ্যক, এটাকে বলা অ্যাভোগাড্রো নাম্বার। মানে এই এই এত সংখ্যক যদি আমরা কোনো একটা বস্তুর মানে 1 গ্রাম অণু যদি আমরা কোনো একটা বস্তু নিই, সেক্ষেত্রে ওটার মধ্যে এত পরিমাণ অণু থাকবে বা এত পরিমাণ পরমাণু থাকবে। যেমন 1 গ্রাম অণু মানে হলো কি, এই যে 1 গ্রাম অণু হাইড্রোজেন বলতে আসলে 2 গ্রাম হাইড্রোজেন বোঝায়। আবার যদি আমি বলি 1 গ্রাম অণু পানি, তো এর মানে হচ্ছে 18 গ্রাম, মানে 18 গ্রাম মানে পানি বোঝাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে হাইড্রোজেন অক্সাইড, এটাই তো পানি। হাইড্রোজেনের ইয়া হচ্ছে 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, আর অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে এই দুটো যদি যোগ করেন তাহলে এটা হচ্ছে হয় 18। এই যে এই পারমাণবিক যে ভর, কোন একটা বস্তুর এই পারমাণবিক ভরের সমপরিমাণ ওই মৌলটা বা ওই যৌগটা যদি আমরা নিই, তাহলে ওইটার মধ্যে কি পরিমাণ অণু থাকবে বা কি পরিমাণ পরমাণু থাকবে, সেটাই হলো অ্যাভোগাড্রো সংখ্যা। আশা করতেছি বুঝতে পারছেন। লেখাটা একটু দু একবার রিডিং পড়বেন, তাইলেই দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আসেন আউফ বাউফ নীতি। আউফ বাউফ নীতিটা কি? আউফ বাউফ নীতি হচ্ছে ইলেকট্রন যখন সর্বপ্রথম, মনে করেন যে কোন একটা এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, কোন একটা ইলেকট্রন, মনে করেন মানে আমি ইলেকট্রন কনফিগারেশন করতেছি, হ্যাঁ, আহ, মনে করেন যে আমরা ইলেকট্রন কনফিগারেশন করতেছি, এই ইলেকট্রন কনফিগারেশন আমরা করতেছি বা বের করতেছি। এই ইলেকট্রন কনফিগারেশনের ক্ষেত্রে সবার প্রথমে প্রথম যে কক্ষপথ সেটাকে ফিল আপ করতে হবে। যেমন আমরা আলোচনা করেছিলাম যে মনে করেন অক্সিজেন হচ্ছে 8 ইলেকট্রন বিন্যাস। যদি আমরা দেখি অক্সিজেনের 8-এর জন্য অক্সিজেন প্রথম কক্ষপথে 2টা থাকবে, পরের কক্ষপথে 6টা থাকবে। আবার আমরা সোডিয়ামও কিন্তু গত ক্লাসে আমরা দেখছি প্রথম কক্ষপথে 2টা থাকবে, পরের কক্ষপথে 8টা, পরের কক্ষপথে 1টা। তার মানে প্রথমে কিন্তু প্রথম কক্ষপথটা পূরণ করতে হবে। এটা হচ্ছে আউফবাউফ নীতির মূল কথা, যে সবার প্রথমে নিম্ন স্তরের কক্ষপথে সে হচ্ছে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? সবার প্রথমে সে নিম্ন স্তরে প্রবেশ করবে। এটাই হচ্ছে আউফ বাউফের নীতি। ঠিক আছে? এখন এই যে আউফ বাউফের নীতি অনুযায়ী এই যে মনে করেন যে ইলেকট্রনটা আসলে আহ, মানে মানে কোনটাতে আগে প্রবেশ করবে এবং কোনটাতে যে পরে প্রবেশ করবে এবং এগুলোর মধ্যে তাদের তুলনামূলক ক্রমটা কেমন হবে, এইটা হচ্ছে আমাদের আরও আরও ডিটেইলসভাবে যদি আমরা দেখতে চাই, এটা আরও ডিটেইলস, আরও কিছু উপশক্তি স্তর আছে, যে উপশক্তি স্তরগুলোর যোগফল বা যেই উপশক্তি স্তরে হচ্ছে মানে যেই উপশক্তি স্তরগুলোর পাওয়ার কম বা হচ্ছে নিম্ন স্তরের, সেগুলোতে আগে প্রবেশ করবে। তো এরকমভাবে আসলে মানে আরও কিছু অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আছে। এগুলোকে আমরা বলি হচ্ছে অরবিটাল। এগুলোকে আমরা কক্ষপথ না বলে এগুলোকে আমরা উপকক্ষপথ বলি। আর উপকক্ষপথগুলো সাধারণত এভাবে নামকরণ করা হয়। যেমন আমরা কক্ষপথ বলি হচ্ছে 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, এরপর হচ্ছে 3 নম্বর কক্ষপথ। আবার 1 নম্বর কক্ষপথে একটা উপকক্ষপথ থাকে, এটার নাম হচ্ছে 1s। আবার 2 নম্বর কক্ষপথে 2টা উপকক্ষপথ থাকে, এটার নাম হচ্ছে 2s 2p। 3 নম্বরে হচ্ছে 3s 3p 3d। 4 নম্বর যে কক্ষপথ আছে এখানে 4টা থাকে, 4s 4p 4d 4f। এগুলো হচ্ছে সাধারণত নামটা হয় কীরকমভাবে, এস, পি, ডি এবং এফ। এর বাইরে আর কোনো কিছু হয় না। এর বাইরে সাধারণত এই কয়টাই হয়, এসপিডিএফ। হ্যাঁ, এসপিডিএফ ইউজুয়ালি হচ্ছে এতটুকু পর্যন্ত জানলেই আমাদের হয়, কারণ এর বাইরের উপকক্ষপথ এখন পর্যন্ত আমাদের যে কোনো মৌল এটাকে ডিফাইন করার জন্য প্রয়োজন হয় না। ওকে, সো আপনারা শুধুমাত্র এখান থেকে কি জানবেন, আপনাদের এই এখানে ভেজাল্লা জিনিস এত কিছু জানার দরকার নেই। আমি এখানে যেগুলো দিছি এগুলো আপনার প্রিলিতে আসবে না। কি আসবে আপনাদের? আসতে পারে যে উপকক্ষপথ বা উপশক্তি স্তরগুলোর মধ্যে নিচের কোনটা উপশক্তি স্তর নয়। উপশক্তি স্তরের এক্সাম্পল কি? এস অথবা পি অথবা ডি অথবা এফ। এগুলোকে আমরা বলি হচ্ছে উপকক্ষপথ বা কি উপশক্তি স্তর। এগুলোকে বলি হচ্ছে উপকক্ষপথ বা উপশক্তি স্তর, বা এগুলোকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে অরবিটাল। কেমন? এটা একটু মাথায় রাখবেন, এগুলোকে আমরা বলি হচ্ছে অরবিটাল। এতটুকু জানলেই চলবে।
এবং এই অরবিটালগুলোর উপর বেস করে ইলেকট্রন কনফিগারেশন কেমন হয় এটা যারা হচ্ছে সায়েন্সে থেকে পড়াশোনা করছেন ইন্টারের ক্ষেত্রে, ইন্টারে হয়তো আপনারা এই ধরনের ইলেকট্রন কনফিগারেশন আপনারা দেখছেন 1s1 2s2 2p6 3s1। সো তাদেরকে একটু নস্টালজিক করার জন্য বা তারা যদি একটু রিক্যাপ করতে চান এই কারণে এই স্লাইডটা এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখতে পারেন। এবং এই শক্তি স্তরগুলোতে যখন যায় তখন সিরিয়ালটা এরকম হয় যে প্রথমে 1s এ যায়, প্রথমে কি 1s, এরপর 2s, এরপর হচ্ছে 2p, তারপর 3s, তারপর 3p, এরপর 4s, এরপর 3d, তারপর 4p, তারপরে 4s। তো এই সিকোয়েন্সে সাধারণত যায়, এই সিকোয়েন্সটা হচ্ছে এরকম, এই যেভাবে আড়াআড়িভাবে যায়। ওকে, সবগুলোকে যখন আপনি সিরিয়ালি লিখবেন 1s, এরপর 2s, 2p, 3s, 3p, তারপর এইভাবে আড়াআড়িভাবে যদি আপনি মার্ক করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা মানে পেয়ে যাবো যে কোনটাতে আগে আসলে প্রবেশ করবে। তো যেমন আমি যদি এখান থেকে খেয়াল করি যে আসলে কোনটাতে আগে প্রবেশ করে, খেয়াল করেন এখানে সিকোয়েন্সটা কি, এখানে সিকোয়েন্স হচ্ছে প্রথমে 1s এ যাবে, এরপরে 2s এ যাবে, এই যে 1s, এরপর 2s, তারপর হচ্ছে 3p। আচ্ছা আমি একটু এই জায়গাটা একটু মুছি, তাইলে আমি আপনাদেরকে আরেকবার এই জায়গাটা একটু দেখাইতে পারবো সুন্দর করে আমার মনে হচ্ছে। আচ্ছা 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 ওকে, তাহলে খেয়াল করেন আমি কি বললাম, আমি বললাম হচ্ছে 1s, তাহলে প্রথমে 1s এ যাবে, তাহলে এক নম্বরে 1s এ ঢুকবে, এরপরে যাবে হচ্ছে 2s এ, এরপরে হচ্ছে 2p, এরপর 3s, এরপর হচ্ছে 3p, এরপর হচ্ছে 4s, এরপর হচ্ছে 3d। হ্যাঁ এটা 7, এটা হচ্ছে 8 নম্বরে যাবে এখানে, 9 নম্বরে যাবে এখানে, এরপর 10 নম্বরে এখানে আসবে, 11 নম্বরে এখানে আসবে, 12 নম্বরে এইখানে আসবে। সো এই সিকোয়েন্সে ইলেকট্রনগুলো সাধারণত প্রবেশ করে। এবং যে কোনো এস অরবিটাল, যে কোনো এস অরবিটালের ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 2টা, পি অরবিটালে ম্যাক্সিমাম থাকতে পারে 6টা, ডি অরবিটালে ম্যাক্সিমাম থাকতে পারে 10টা, এবং এফ অরবিটালে ম্যাক্সিমাম থাকতে পারে 14টা ইলেকট্রন। এটা হচ্ছে ম্যাক্স ইলেকট্রন নাম্বার। ওকে, ম্যাক্স ইলেকট্রন নাম্বার এস অরবিটালে 2টা, পিতে 6টা, ডিতে 10টা, এবং এফ অরবিটালে কয়টা, 14টা। এখন আমি সেম ওই যে আমি একটু আগে আপনাদের দেখাইলাম কি, আমি একটু আগে আপনাদের কি দেখাইলাম, সোডিয়াম, তাই না? সোডিয়ামটা তো আমরা নর্মালি ইলেকট্রন কনফিগারেশন আমরা কি জানি, সোডিয়াম হচ্ছে যেহেতু 11, তার মানে প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে হচ্ছে আপনার 8টা, তারপরের কক্ষপথে হচ্ছে 1টা। তাহলে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। ওকে, আর এই পদ্ধতিতে যখন করে তাহলে সিকোয়েন্সটা কি, প্রথমে কোথায় যাবে, 1s, এই যে 1s। এটা কিন্তু আমি আবারও বলতেছি যে এটা কিন্তু মানে সবার জন্য না, ঠিক আছে? এটা কিন্তু সবার জন্য না। যারা হচ্ছে আপনারা হয়তো বা মেট্রিক ইন্টারে আপনারা যদি এই স্টাইলে দেখে থাকেন তাদেরকে একটু রিক্যাপ করানোর জন্য, আর কোনো কারণ নেই। এখান থেকে প্রিলিতে রিটেনে এগুলো আপনার কোনো কাজে লাগবে না, এগুলো না জানলেও আপনার কোনো মহাভারত অশুদ্ধ হবে না। তো একটা হচ্ছে 1s, প্রথমে 1s এ প্রবেশ করলো, তাহলে 1s এ মোট কয়টা থাকতে পারে, ম্যাক্সিমাম 2টা, 1s2 এভাবে লেখে আর কি, 1s2। এরপরে 2s, এই যে 2s এ প্রবেশ করলো, এই যে আমরা সিকোয়েন্সটা খেয়াল করি, প্রথমে 1s, তারপর হচ্ছে 2s, তাই না? এরপরে দেখেন তিনে, আমি এখানে 3 কোনটাতে লিখছি, এখানে 3 লিখছি হচ্ছে 2p তে, তাহলে এরপরে আসবে 2p, এবং 2p তে ম্যাক্সিমাম কয়টা থাকতে পারে বলছি, 6টা, এই যে 6টা লিখলাম। এই 2p এর পরে কোথায় আসবে, 3s। ওকে, তাহলে এরপরে 3s লিখলাম, 3s এর উপর লিখলাম 2, তাহলে 1s2 2s2 2p6 3s2। এই 3s2 এখন কয়টা হলো দেখেন তো, 6 7 8 9 10 11, 11টা অলরেডি হয়ে গেছে। তাইলে এই যে 3s2 এর পরে এই যে 3p, এরপরে কি, এরপর হচ্ছে 3p, তাহলে 3p1। ওকে, 3s2 3p, আবার দেখি 1s2 2s2 2p6 3s2, এই যে 3p1। আচ্ছা 1 2 3 4 4 6 10 11। আচ্ছা আমি একটু এখানে এটা অ্যালুমিনিয়াম একটা করছি, এটা হচ্ছে 3s 1s2, এই যে এখানে 2টা আছে, 2টা আছে, কয়টা হইলো, 4টা, 4 আর 6 কত, 10টা, আর থাকে হচ্ছে একটা, তাহলে 3s1। ওকে, আচ্ছা তাইলে এখানে দেখেন তাহলে মোট কয়টা, এই যে প্রথম কক্ষপথে কয়টা, এই যে 1s, 1 মানে হচ্ছে প্রথম কক্ষপথ 1s, তাহলে টোটাল প্রথম কক্ষপথে আসছে হচ্ছে একটা। এই যে 2s বা 2p এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। ওকে, এটা দুটো কি, এই দুটো হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ দুইটা মিলে হচ্ছে কয়টা, 8টা। আবার 3s এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, এই তৃতীয় কক্ষপথ মিলে হচ্ছে 2টা। তাহলে যদি এই যে আমরা শুরুতে যে ইলেকট্রন কনফিগারেশন করলাম এই যে এনএতে, এই যে 281, আমি এভাবেও কিন্তু করে দেখলাম যে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এবং তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, এবং এভাবেই কিন্তু মানে দুইটার সাথে কিন্তু দুইটা একদম কমপ্লিটলি মিলে গেল। ঠিক আছে? আচ্ছা এটা যদিও আপনাদের আসলে কোনো কাজে আসবে না, কারণ এখান থেকে তেমন একটা কোনো কোশ্চেন হবে না, জাস্ট হচ্ছে আমি একটু রিক্যাপ করলাম যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, যাতে করে তাদের একটু
মেমোরি একটু রিফ্রেশ হইলো, আর কিছু না। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ এখানে স্টেটমেন্ট হচ্ছে, আমরা একটু আগে যেমন অ্যাভোগাড্রোর সংখ্যা দেখেছি, যে 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো কিছুতে কি পরিমাণ অ্যাভোগাড্রো সংখ্যক অণু পরমাণু থাকে। আরেকটা স্টেটমেন্ট হচ্ছে যে 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো যদি মৌল বা যৌগ সেগুলো যদি থাকে, সেগুলোতে কিন্তু সেগুলোর আয়তন হতে পারে 22.4 লিটার। ঠিক আছে, এগুলোর আয়তন কত হবে? এর আয়তন হবে 22.4 লিটার। এটা আপনি মনে করেন যদি একটু আগে আমরা আমরা যেমন আলোচনা করেছি যে পানির কেসে কত, পানির কেসে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে দুইটা দুইটা পরমাণু আছে, অক্সিজেনের হচ্ছে একটা পরমাণু আছে। সো মোট আণবিক ভর হচ্ছে কত? 18 গ্রাম। তাহলে 18 গ্রাম যদি আপনি যদি 18 গ্রাম, যদি আমরা 18 গ্রাম কিনি, আমরা যদি 18 গ্রাম যে কোনো একটা মৌল অথবা যে কোনো একটা যৌগ অথবা যে কোনো একটা মৌল মানে তার গ্রাম আণবিক পরিমাণ যদি আমরা কোনো একটা মৌল বা যৌগে নিই, তাহলে সেটার আয়তন হবে হচ্ছে 22.4 লিটার। এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা কিন্তু প্রিলিতে আসে যে প্রমাণ মানে তাপমাত্রা এবং চাপে এটার আয়তন কত হবে, এটা হচ্ছে 22.4 লিটার হবে। এবার আমরা দেখবো হচ্ছে অধাতু। আমরা একটু ধাতু দেখলাম, ধাতু দেখার পরে হচ্ছে আমরা মোটামুটি একটু এখানে পদার্থের বিভিন্ন অবস্থা দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে অধাতু। অধাতুর মধ্যে আমাদের অধাতুর বেসিক্যালি দেখতে হবে হচ্ছে অধাতুগুলোর বৈশিষ্ট্য, কিছু উদাহরণ আছে, এ দুটোর মধ্যে পার্থক্য কী সেই পার্থক্যগুলো দেখতে হবে। দেন হচ্ছে বহুরূপতা যদি আমি বলি, যেমন কার্বনের বহুরূপতার মধ্যে আছে কার্বন থেকে কয়লা হইতে পারে, অথবা হীরাও হইতে পারে। আবার অক্সিজেনের বহুরূপতার মধ্যে আছে অক্সিজেন এবং ওজোন। এছাড়া কি আছে? এছাড়া আছে হচ্ছে ক্যাটেনেশন। ক্যাটেনেশন মানে হচ্ছে যে কার্বন মনে করেন যে বিভিন্ন শিকলের মাধ্যমে এভাবে লম্বা চেইন তৈরি করতে পারে। যখন একটা ইলেকট্রন করে তখন হচ্ছে আহ, আহ, কি বলে, অনেক লম্বা চেইন তৈরি করতে পারে যখন এটা রিয়াকশন করে। তো এটাকে বলা হয় হচ্ছে ক্যাটেনেশন, যে একই মৌলের পরমাণুগুলো পরস্পরের সাথে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল তৈরির যে প্রবণতা, সেটাকে বলা হয় ক্যাটেনেশন। এই টার্মটা মনে রাখবেন। দেন হচ্ছে গ্রাফাইট এবং মানে হীরা, এই দুইটাই তো কার্বনের তৈরি, বাট স্টিল এই দুটো হচ্ছে একটা দেখতে একরকম বা একটার প্রপার্টি এক এক রকম। এটার রিজন কি? এটা ইউজুয়ালি আসে আহ, এবং এটার মেইন রিজন হচ্ছে এদের আহ, এদের মানে কার্বন যে পরমাণুগুলো, সেই কার্বন পরমাণুগুলোর অবস্থান, যে এটা কিভাবে অবস্থিত সেটার উপর ভিত্তি করে আসলে এরকম হয়। কেমন? আচ্ছা, এছাড়া কার্বন ডাইঅক্সাইডের ধর্ম এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার, এটা আমাদের লাগে। যেমন আমরা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা ড্রাই আইস কিংবা শালক সংশ্লেষণ, এই ক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি ব্যবহৃত হয়। দেন হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের ধর্ম এবং ব্যবহারগুলো আমাদের জানতে হয়, এবং কেন কার্বন মনোক্সাইড আসলে নীরব ঘাতক। কারণ কার্বন মনোক্সাইড যদি আপনি নিঃশ্বাসের সাথে নিয়ে নেন বা ব্রিদিং যখন করবেন, তখন যদি কার্বন মনোক্সাইড আপনার ফুসফুসে চলে যায়, তাহলে কিন্তু ফুসফুসে আপনার মানে অক্সিজেন স্বল্পতা তৈরি হয়, এবং আপনার কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়, এবং সিভিয়ার কেসে মোটামুটি আহ, মানে এটার কেসে কি, এটার কেসে হচ্ছে আপনার মানে শ্বাসকষ্ট শুরু হয়ে কিন্তু রোগী মারা পর্যন্ত যেতে পারে। এই কারণে হচ্ছে কার্বন মনোক্সাইড এটাকে বলা হয় নীরব ঘাতক। এছাড়া আমাদের অক্সিজেন নাইট্রোজেনের ধর্মগুলো দেখতে হবে। ওয়াটার গ্যাস, এছাড়া প্রডিউসার গ্যাস কি, লাফিং গ্যাস কি, নাইট্রোজেন চক্র, নাইট্রিক অ্যাসিড, দেন রাজ অম্ল। এছাড়া হচ্ছে ফসফরাসের দুইটা ক্যাটাগরি পাওয়া যায়, একটা হচ্ছে শ্বেত ফসফরাস, একটা লোহিত ফসফরাস। একটা দেখতে সাদা, আর একটা দেখতে হচ্ছে লাল। এছাড়া হচ্ছে সালফারগুলোকে আমরা রোম্বিক সালফার এবং মনোক্লিনিক সালফার, এই দুটো ক্লাসিফিকেশনে ভাগ করতে পারি। দেন হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এবং যদি ঘন ধূমায়মান যে সালফিউরিক অ্যাসিড, এটাকে বলা হয় হচ্ছে ওলিয়াম। আমরা এগুলো প্রত্যেকটা জিনিস দেখবো, ডোন্ট ওয়ারি। জাস্ট একটু আমরা শুরুতে একটু বলে নিচ্ছি কি কি আমরা দেখবো আর কি। দেন হ্যালোজেনগুলোর সক্রিয়তার ক্রম জানতে হবে, নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহারগুলো জানতে হবে। সো অদালত থেকে মোটামুটি আমাদের কিন্তু বেশ কিছু জিনিস পড়তে হয়। প্রথম কোশ্চেন হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা, এই ছবিটার মধ্যে আমাদের আছে হচ্ছে যেমন সে ফর এক্সাম্পল কয়লা আছে। হ্যাঁ, যেমন হচ্ছে কয়লা আছে, এবং কয়লার উপরে মনে করেন যে হীরা আছে। আমরা দেখতে পাচ্ছি একটা কয়লার উপরে হীরা, একটা দেখতে হচ্ছে একেবারে মানে কালো, আবার আরেকটা দেখতে হচ্ছে একদম চকচকে, ভিতরে ইভেন গ্লেজ করতেছে। দুইটাই কার্বনের তৈরি, দুইটাই কার্বনের, মানে এই কয়লা যেটা, হীরক যেটা, এটার মধ্যেও কার্বন, আবার এটার মধ্যেও কার্বন। তো এই দুইটাই যদি কার্বনের তৈরি হয়, মানে যে দুইটাই দেখতে মানে এত পার্থক্য কেন? মানে দেখতেই বোঝা যাচ্ছে যে দুইটা একদম মনে হয় খুব ভিন্ন টাইপের জিনিস, তাই না? এর মেইন কারণ হচ্ছে, আপনি যখন কার্বন দেখবেন, গ্রাফাইট যেটাকে আমরা গ্রাফাইট বলে থাকি, কয়লা বলে থাকি যেটা, সেইটার যে ইলেকট্রন কনফিগারেশন না আসলে, এটার মধ্যে যে
ইলেকট্রনগুলো বা অণু বা পরমাণুগুলো যেভাবে সজ্জিত থাকে, ডায়মন্ডের ক্ষেত্রে এটা সেভাবে সজ্জিত থাকে না। একমাত্র এই কারণে এই একটা পার্টিকুলার কারণে হচ্ছে দুইটা দেখতেই ভিন্ন রকম, দুইটার প্রপার্টি ভিন্ন রকম, দুইটার মনে করেন যে বিভিন্ন রিয়াকশনের মানে ক্যাপাবিলিটি বা ইউসেজ, এই দুইটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ কি? কারণ ওই একটাই, এদের অণুগুলোর বিন্যাস বা এদের ভিতরকার যে পরমাণুগুলো আছে এই পরমাণুগুলোর পারস্পরিক বিন্যাসের পার্থক্যর কারণে। পারমাণবিক পারমাণবিক বিন্যাসের তারতম্য। ঠিক আছে, এই পারমাণবিক বিন্যাসের তারতম্যের কারণে আসলে একটা হচ্ছে দেখতে এরকম, মানে দেখে মনেই হয় না যে দুইজন যে মানে আসলে মানে একই, দুইটা যে মানে আসলে মানে কি বলে এটাকে, আমরা যে বলতে পারি যে দুইটা আসলে মানে যমজ ভাই, কিন্তু আসলে দেখে বোঝার কোনো ওয়ে নাই যে এরা দুজনই হচ্ছে যমজ ভাই, দুইটাই হচ্ছে কার্বনের যৌগ। শুধুমাত্র কার্বনের এই যে পারমাণবিক বিন্যাস এটা তারতম্যের জন্য এরকম হয়ে থাকে। ওকে, আচ্ছা। এখন আসলে মানে সত্যি কথা বলতে এই যে গ্রাফাইট যেটা আছে এটার যে মানে ভিতরকার যে পারমাণবিক বিন্যাস, আসলে এই পারমাণবিক বিন্যাস পরিবর্তন করাটা, আপনি যদি পরিবর্তন করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি গ্রাফাইট থেকে ডায়মন্ড পাবেন, এটা এটা থিওরিটিক্যাল। আবার যদি আপনি ডায়মন্ডকে আপনি এরকম আপনি চেঞ্জ করেন তাহলে সেখান থেকে আপনি কি পাবেন? সেখান থেকে আপনি পাবেন হচ্ছে আহ, আপনি সেখান থেকে গ্রাফাইট পাবেন। এটাতে কোনো সন্দেহ নেই, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রবলেম কোথায়? মনে করেন যে এই যে পরমাণু, আমরা যে পারমাণবিক শক্তি বা পারমাণবিক বোমা বা আমরা এই যে পারমাণবিক চুল্লিতে যে আমরা পারমাণবিক শক্তি ব্যবহার করে আমরা যে মানে এই যে বিদ্যুৎ উৎপন্ন উৎপন্ন করতেছি ম্যাসিভ পরিমাণ এনার্জি জেনারেট করে, ওইখানে আমরা কি করি আপনাদের খেয়াল আছে কিনা? ওইখানে জাস্ট হচ্ছে একটা পরমাণুকে আমরা চেঞ্জ করতে চাই, আমরা এটার ওরিয়েন্টেশন, আমরা যে কোনো একটা পরমাণুর সেই পরমাণুটাকে আমরা চেঞ্জ করতে চাই। যে কোনো একটা পরমাণুকে মনে করেন কোনো একটা পরমাণু আছে, এই পরমাণুটাকে আরেকটা পরমাণু দিয়ে আঘাত করলে এখান থেকে মনে করেন এই যে মানে এই দুইটা পরমাণু কিছুটা মানে কি কি বলে এটাকে, একটা থেকে হয়তো বা মনে করেন দুইটা পরমাণু পাওয়া যায়। মানে যে কোনো একটা পরমাণু লেভেলে যদি আমি কোনো কাজ করতে পারি সেখান থেকে ম্যাসিভ পরিমাণ এনার্জি পাওয়া যায়, এবং এই জিনিসটা হচ্ছে অনেক ডিফিকাল্ট। মূল কথা হচ্ছে যেহেতু অনেক শক্তি পাওয়া যায়, আপনি সবসময় মাথায় রাখবেন যে আহ, মানে যে বলে না যে আহ, মানে গ্রেট ভিক্টরিজ মানে কাম উইথ গ্রেট স্যাক্রিফাইস। হ্যাঁ, তো যেহেতু এখান থেকে হিউজ পরিমাণ এনার্জি পাওয়া যায় তাহলে বুঝতেও পারতেছেন যে এটার যে প্রসেসটা, এই প্রসেসটা অনেক কঠিন এবং এই প্রসেসটা অনেক কস্টলি। ঠিক তেমনিভাবে আপনি যে বললেন যে গ্রাফাইট থেকে আপনি ডায়মন্ডে পরিণত করে ফেলতে পারবেন থিওরিটিক্যালি, বাট মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং, যে আপনি পরমাণুগুলার যেই বিন্যাস আছে সেই বিন্যাস চেঞ্জ করতে চাইতেছেন। যেখানে আমরা হচ্ছে যে কোনো একটা পরমাণুকে আঘাত করে সেখান থেকে মনে করেন যে দুইটা পরমাণু পাইলেই মনে করেন আমরা একটা ম্যাসিভ এনার্জি পাই। আপনি যদি ওই রকম ক্যাপাবিলিটি আপনার থাকে যে আপনি গ্রাফাইটের এই জিনিসকে চেঞ্জ করে আপনি মনে করেন যে ডায়মন্ডের এই শেপ দিতে পারবেন, এটা আসলে মনে করেন যে মানে থিওরিটিক্যালি পসিবল, কিন্তু প্র্যাকটিক্যালি এটা মানে টেন্স টু আসলে মনে করেন যে ইম্পসিবল। হ্যাঁ, কারণ আপনার পুরো মানে পারমাণবিক বিন্যাস আসলে এভাবে চেঞ্জ করা, এটার জন্য প্রচুর পরিমাণে এক্সটার্নাল ফোর্স এবং আরও অনেক ধরনের ফ্যাক্টর কিন্তু আসলে লাগে। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে গ্রাফাইট এবং ডায়মন্ডের মূল বিষয়টা, যে কেন মানে দুইজন আসলে যমজ ভাই হওয়া সত্ত্বেও একজন কেন হচ্ছে দেখতে এরকম আরেকজন দেখতে কেন ওই রকম। তো কার্বনের যে এই যে বৈশিষ্ট্যটা, কার্বনের মনে করেন যে কার্বনের মধ্যে এই বৈশিষ্ট্য অনেক বেশি দেখা যায়, যে কার্বন দেখা যায় এরা বহুরূপী আচরণ বেশি করে। যেমন এই যে কেবলই দেখলাম একটা কয়লা একটা হীরা, এর কারণ হচ্ছে কার্বনের ক্যাটেনেশন। ক্যাটেনেশন কি? ক্যাটেনেশন হচ্ছে যারা হচ্ছে এভাবে শিকল তৈরি করা বা চেইন তৈরি করার যে প্রবণতাটা, সেটা হচ্ছে আমরা মানে ক্যাটেনেশন ধর্মের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। ক্যাটেনেশন ধর্মটাই আসলে এইটা, যে স্ট্রেইট অথবা ব্রাঞ্চের মতো করে এরকম লম্বা লম্বা অনেক শিকল বা লম্বা লম্বা চেইন তৈরি হবে। আবার রিং টাইপেরও চেইন তৈরি হতে পারে, সাইক্লিক হতে পারে, তো এগুলো স্ট্রেইট হতে পারে, ব্রাঞ্চড হতে পারে, অথবা সাইক্লিক রিং এরকম এই ধরনের আসলে মানে হওয়ার প্রবণতা কার্বনের বেশি থাকে। দেন হচ্ছে ড্রাই আইস। ড্রাই আইসটা কি? ড্রাই আইসটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, এটা দেখতে হচ্ছে অনেকটা, দেখে মনে হচ্ছে আসলে বরফ, বাট এটা অ্যাকচুয়ালি বরফ না, এটা হচ্ছে কার্বন। এটা দেখেই মনে হচ্ছে বরফ এবং ধুমায়মান বরফের মতো লাগে যদি আমরা কার্বন ডাই অক্সাইডকে
এটা আসলে বরফ না। যদি আমরা কার্বন ডাই অক্সাইড যেটাকে যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াসে যদি আমরা এবং 40 অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার কিন্তু অনেক বেশি টেম্পারেচার, সরি টেম্পারেচার না, প্রেশার। আমরা যেই ইনভায়রনমেন্টটা বা বায়ুমণ্ডলে যে আমরা বাস করি, সেই বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। আপনি চিন্তা করেন, আপনি এখন কারেন্টলি যে প্রেশারটা ফিল করেন তার 40 গুণ প্রেশার যদি আপনাকে দেওয়া হয়, তাহলে আপনি আপনি নিঃশ্বাস নিতে আপনার কষ্ট হবে। আপনার সে ফর এক্সাম্পল বুকের উপর এখন যে পরিমাণ প্রেশার আছে, তার থেকে যদি 40 গুণ প্রেশার আপনাকে দেওয়া হয়, তাহলে কি নিঃশ্বাস নেওয়া পসিবল? তাহলে তো মানুষ দম বন্ধ হয়ে মারা যাবে। তো 40 অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে 40 ATM দেখে কিন্তু আসলে কম মনে, মানে এটাকে আবার মিসগাইডেড হবেন না। একটু চিন্তা করবেন যে 40 ATM জিনিসটা আসলে কি। আসলে আমরা ওই যে বর্তমান সময়ে কি আমরা ওই যে পড়াটা আমরা বুঝি না কেন কি, এই যে বললাম যে 40 অ্যাটমসফিয়ারিক প্রেশার, এই 40 ATM প্রেশার জিনিসটা যে আসলে কি, বা এই প্রেশারটা আসলে কতটুকু প্রেশার, এটা আসলে আমরা চিন্তাও করি না বা এটা আমরা বুঝিও না। দ্যাটস ওয়াই আমরা খালি ওই মুখস্থের মতো যখনই করতে চাই যে কার্বন ডাইঅক্সাইডকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 40 অ্যাটমসফিয়ারিক প্রেশারে যখন এটাকে করা হয়, তখন এটা তরলে পরিণত করা হয়। এটাকে যদি বাষ্পীভূত করে আরও ঠান্ডা করা হয়, তখন এটা হচ্ছে ড্রাই আইসে পরিণত হয়। তো এমনি পড়লে আসলে শুধুমাত্র পড়ার জন্যই পড়া হয়, এরপর আসলে আমাদের মাথায়ও কিছু থাকে না। আর পরবর্তীতে মনে হয় যে দূর কি পড়লাম, আর এসব কঠিন জিনিস দিয়ে শুধু ভরায় রাখছে। এটাকে নিয়ে একটু চিন্তা করতে হবে। চিন্তা করলে দেখবেন যে আপনার কাছে জিনিসটা মেক সেন্স করবে। এখন আমরা তো সব কিছু মনে করেন যে 11th আওয়ারে দেখে অভ্যস্ত, যে সব কিছু মনে করেন পরীক্ষার 1 সপ্তাহ আগে কীভাবে প্রিলি পাস করা যায়, আমরা সেই তরিকা খুঁজি। ঠিক আছে, আমরা তো শর্টকাটে খুব বেশি আসলে অভ্যস্ত, তো যেই কারণে আসলে আমাদের কাছে একটু কঠিন লাগে। শর্টকাট অবশ্যই আপনারা শিখবেন, বা আমি এটাকে কখনোই ডিসকারেজ করি না। বাট আপনি যদি বেসিকটা লং ওয়েটা যদি আপনি জানেন, আপনি নিজেই শর্টকাটটা মনে রাখতে পারবেন। শর্টকাট মনে রাখার জন্য আসলে ইটসেলফ বেসিকটা আসলে ক্লিয়ার হওয়া দরকার। সো ড্রাই এর সম্পর্কে বললাম, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 40 অ্যাটমসফিয়ারিক প্রেশার। এটাতে যদি ড্রাই আইস থাকে, সরি ওই যে কার্বন ডাইঅক্সাইড থাকে, এটা ইউজুয়ালি হচ্ছে তখন এটা লিকুইড হয়ে যায়। তো ওই যে লিকুইড যেটা আছে, ওই লিকুইড কার্বন ডাইঅক্সাইডকে যদি আপনি দেন, আপনি ওই লিকুইড কার্বন ডাইঅক্সাইডকে আপনি বাষ্পীভূত করে আরও ঠান্ডা করেন যদি, তাহলে সেটা তখন হচ্ছে দেখতে অনেকটা এরকম হয়। এটাকে আমরা বলি ড্রাই আইস। ড্রাই, এটা দেখতে যেহেতু আমরা মোটামুটি বরফের মতো দেখা যায়, দ্যাটস ওয়াই এটাকে আমরা আসলে ড্রাই আইস বলে থাকি। ওকে, যেহেতু দেখতে এটা কীরকম, এটা দেখতে হচ্ছে বরফের মতো। দেন হচ্ছে সালোক সংশ্লেষণ। আচ্ছা আচ্ছা, এই যে সালোক সংশ্লেষণ যদি আমি বলি, এই যে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ এটার ইংরেজিতে ফটোসিনথেসিস। এটা কি করে, এটা আসলে আমাদের উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল থাকে, আপনারা জানেন। এই কারণে হচ্ছে উদ্ভিদের পাতা হচ্ছে সবুজ লাগে। হ্যাঁ, যে সকল অনেক উদ্ভিদ আছে যেগুলো হচ্ছে কি, যেমন মস কিংবা ফার্ন বা শৈবাল, আপনারা চিন্তা করতে পারেন শৈবাল, ওটার মধ্যে কিন্তু কোনো ক্লোরোফিল থাকে না, যে কারণে কিন্তু শৈবাল দেখতে আসলে মানে সবুজ হয় না। আপনারা তো শৈবাল দেখছেন নিশ্চয়ই। শৈবাল দেখতে হচ্ছে ভিন্ন ভিন্ন অনেক কালারের হয়, বাট সবুজ হয় না। তো আহ, যেগুলোতে ক্লোরোফিল থাকে সেগুলোতে কি হয়, এই যে ক্লোরোফিল এই এলিমেন্টটা থাকার কারণে এটার বর্ণটা বা দেখতে হচ্ছে সবুজ হয়। তো সবুজ এই ধরনের ক্লোরোফিলের উপস্থিতিতে যদি আমাদের হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে পানি, এটা যদি হচ্ছে গাছের পাতার উপর যদি পড়ে, এবং সেই সাথে যদি সূর্যের আলো যদি এই গাছের পাতার উপর পড়ে, তাইলে এরা গ্লুকোজ তৈরি করতে পারে। গ্লুকোজ হচ্ছে শর্করা, বুঝতেই পারছেন শর্করা। এবং হচ্ছে অক্সিজেন তৈরি করে। এই অক্সিজেনটা হচ্ছে একটা বাই প্রোডাক্ট আকারে তৈরি করে, যেটা হচ্ছে আমাদের জন্য মানে ইমেন্সলি ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে আমরা নিঃশ্বাস যখন নিই, আমাদের শ্বাস প্রশ্বাসে এই জিনিসটা হচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা জানাটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু এটা আমাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। তো বুঝতেই পারছেন, তো যখন টিচাররা কোশ্চেন করবে, বা এই কারণেই আসলে এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ইকুয়েশনটা আপনি 9-10 বা 7-8 থেকে কিন্তু এই ইকুয়েশনটা আসলে আমাদের আছে। এবং আহ, আহ, মানে আহ, যদি আমরা দেখি কি বলে, যদি যদি আমরা দেখি যে আমাদের ওই স্কুলের বইগুলো থেকে কিন্তু আসলে এই স্লাইডের সরি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই স্কুলের বইগুলো থেকেই কিন্তু এই যে আমার স্লাইডে যে আপনারা দেখছেন এখন সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা, সেটা কিন্তু তখন থেকেই। কারণ কি, কারণ হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো এই রিয়েকশনটা অবশ্যই আপনারা জানবেন ভালো করে। দেন কার্বন ডাই অক্সাইডকে আমরা বলি হচ্ছে নীরব ঘাতক, যেটা আমি ইতিমধ্যে অলরেডি আলোচনা করেছি। যদি আপনি শ্বাস প্রশ্বাসের সাথে ভুলে মনে করেন যে এটা ফুসফুসে চলে যায়, তাইলে এটা আমাদের রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন আছে,
যে কারণে রক্ত লাল লাগে, তাই না? রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে এবং হিমোগ্লোবিনের কারণে রক্ত দেখতে লাল হয়। সো এই হিমোগ্লোবিনের সাথে মিশে এটা মনে করেন একটা জটিল যৌগ তৈরি করে। এই যে হিমোগ্লোবিন হচ্ছে এইচবি, এর সাথে কার্বন মনোক্সাইডটা মিক্স হয়ে এইচবিসিও এই ধরনের একটা জটিল একটা যৌগ তৈরি করে, যার কারণে হচ্ছে আমাদের হিমোগ্লোবিন স্বল্পতা দেখা যায়। এখন হিমোগ্লোবিন স্বল্পতা মানে কি? হিমোগ্লোবিন স্বল্পতা মানে হচ্ছে অক্সিজেন স্বল্পতা, সহজ কথা। সো অক্সিজেন স্বল্পতা যখন দেখা যায় তখন রোগী কিন্তু শ্বাসকষ্ট এবং একটা টাইমে কিন্তু সে ব্রিদিং বন্ধ হয়ে সে কিন্তু আহ, আহ, মানে কি বলে, মারাও যেতে পারে। এরপরে বললাম ওয়াটার গ্যাস এবং প্রডিউসার গ্যাস, এটা হচ্ছে ওয়াটার গ্যাস এবং প্রডিউসার গ্যাসের সংকেত। এটা কিন্তু প্রিলিতে আসে যে নিচের কোনটি ওয়াটার গ্যাসের সংকেত। ওয়াটার গ্যাস মানে হচ্ছে কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেন, এই দুটোর একটা মিক্স যৌগ। আর প্রডিউসার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইডের সাথে নাইট্রোজেন। যেহেতু আমরা কার্বন পড়ছি, যেহেতু আমরা অধাতু পড়ছি এবং অধাতুর মধ্যে আমরা কার্বন পড়ছি, তার মানে এই কারণে হচ্ছে কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেন আর একটা হচ্ছে কার্বন মনোক্সাইডের সাথে নাইট্রোজেন। এই দুটো হচ্ছে ওয়াটার এবং প্রডিউসার গ্যাস, এই দুটো একটু জানতে হবে। ওকে, আচ্ছা। দেন আরেকটা হচ্ছে লাফিং গ্যাস। আচ্ছা, লাফিং গ্যাস কোনটা? লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড। এই যে N2O, এটা লিখতে হচ্ছে এরকম এরকম হবে আছে N2O, এটা এরকম না যে N2O, টুটা হচ্ছে নিচে হবে। নাইট্রাস অক্সাইড যেটা, এটা হচ্ছে মানে আমরা যদি নিঃশ্বাসের সাথে যদি কেউ গ্রহণ করে তাহলে এটা তার মধ্যে একটা হাসির উদ্রেক করে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় লাফিং গ্যাস। এবং এটা কিন্তু মোটামুটি একটু মৃদু চেতনানাশক হিসেবে লাফিং গ্যাস বা নাইট্রাস অক্সাইড কিন্তু ব্যবহার করা হয়। হ্যাঁ, আচ্ছা। দেন আমরা যদি বলি যে রাজ অম্ল বা অ্যাকুয়ারেজিয়া, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। রাজ অম্ল বা অ্যাকুয়ারেজিয়া হচ্ছে নাইট্রিক অ্যাসিড। দেখেন এই জিনিসটা কি, নাইট্রিক অ্যাসিড এটা তো নিজেই একটা শক্তিশালী অ্যাসিড, ঠিক আছে? দেন হচ্ছে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখি, এটাও কিন্তু খুবই চমৎকার এবং খুবই শক্তিশালী একটা অ্যাসিড। 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 অণু নাইট্রিক অ্যাসিড, তার মানে এই দুটাকে যদি আমি মিক্সচারে নিই তাহলে এই মিক্সচারটা কতটা পাওয়ারফুল হবে, যেটার মধ্যে নাইট্রিক অ্যাসিডও আছে, যেটার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডও আছে। বুঝেন মানে কত পাওয়ারফুল অ্যাসিড সেটা? হ্যাঁ, নাইট্রিক অ্যাসিডও আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডও আছে। তাহলে এটা হচ্ছে সুপার পাওয়ারফুল, এটাতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই, এটা যে সুপার পাওয়ারফুল। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে রাজ অম্ল, রাজকীয় অম্ল, মানে রাজকীয় অ্যাসিড। ওকে, ঠিক আছে, রাজকীয় অম্ল, বা এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে অ্যাকোয়ারেজিয়া, ঠিক আছে? তো এই যে রাজকীয় অম্ল, এটার মানে কারণটা কি? আমরা এটা দুটো অ্যাসিড মিলে একটা অ্যাসিড পাই, আমার লাভটা কি হইলো, তাই না? সো আমি তো হুদাই মানে আমি মানে জাস্ট বলার জন্য বা রাজকীয় বানানোর জন্য বানাইলাম, কোনো কাজে আসলো না, তাহলে তো আমার কোনো লাভ নেই। রাজকীয় অম্ল যেটা বা রাজ অম্ল যেটা, সেটা হচ্ছে যে সকল যৌগ সাধারণত কারোর সাথে তেমন একটা রিয়েকশন করতে চায় না। যেমন মনে করেন যে আমি যদি এই যে গোল্ড, এরপর প্লাটিনাম, এরা সাধারণত কারোর সাথে রিয়েকশন করতে চায় না, দ্রবীভূত হতে চায় না। এগুলাকে দ্রবীভূত করার জন্য এই রাজকীয় অম্ল প্রয়োজন হয়। ওকে, এই রাজ অম্লটা প্রয়োজন হয়। সো এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যেগুলো অভিজাত ধাতু আছে বা যেগুলো সাধারণত কারোর সাথে রিয়েকশন করে না, এদেরকে দ্রবীভূত করার জন্য ব্যবহৃত হয়, দ্রবীভূত করার জন্য ব্যবহৃত হয়। ওকে, ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, আমরা তো মনে হয় অনেক স্কিপ করে ফেলছি। আচ্ছা, ওকে 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 ওকে, কই গেল। আচ্ছা, এই যে ওয়াটার গ্যাস, হ্যাঁ, এখানে আমরা দেখলাম। তাহলে রাজকীয় অম্ল সম্পর্কে আমরা দেখলাম। এরপর আমরা দেখবো হচ্ছে নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্রটা ছোট করে একটু বলি, বইয়ের মধ্যে দেখবেন যে ডিটেলস লেখা আছে, জাস্ট এখান থেকে একটু ছোট করে বুঝেন। নাইট্রোজেন যে কোনো কিছু চক্র মানে হচ্ছে পরিবেশ থেকে, প্রকৃতি থেকে ওই এলিমেন্টটা মাটিতে যাওয়া, আবার মাটি থেকে এটাকে পরিবেশে উন্মুক্ত হওয়া, এটাই হচ্ছে চক্র। তাহলে নাইট্রোজেনের চক্র মানে কি? পরিবেশ থেকে নাইট্রোজেন মাটিতে যাওয়া আর মাটি থেকে পরিবেশে উন্মুক্ত হওয়া। তো পরিবেশ থেকে মাটিতে কিভাবে আসে? পরিবেশ থেকে নাইট্রোজেন মাটিতে আসতে পারে পশু পাখির মলমূত্র, কিংবা হচ্ছে যে এখানে দেখেন লেখা আছে নাইট্রোজেন ফিক্সেশন, মানে হচ্ছে বজ্রপাত। বজ্রপাতের মাধ্যমেও যে নাইট্রোজেনগুলো কি হয়, এটা মাটিতে চলে আসে। এবং এখানে কিছু ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াগুলোর উপস্থিতিতে এগুলো হচ্ছে অ্যামোনিয়া বা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রোজেন ডাইঅক্সাইড অথবা অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়। তো ওইটাতে পরিণত হওয়ার পর এই যে আরও কিছু নাইট্রিফাইং ব্যাকটেরিয়া থাকে, যেগুলো হচ্ছে এটাকে নাইট্রেট লবণে পরিণত করে। এই নাইট্রেট লবণটা উদ্ভিদ সরাসরি শিকড়ের মাধ্যমে গ্রহণ করতে পারে। নাইট্রোজেন কিন্তু উদ্ভিদের জন্য খুবই খুবই দরকারি একটা আসলে এলিমেন্ট, যেটা হচ্ছে উদ্ভিদ সরাসরি বাতাস থেকে গ্রহণ করতে পারে না।
তো এই কারণে নাইট্রোজেন চক্রটা গুরুত্বপূর্ণ। নাইট্রোজেনগুলো সব কী করলো, মাটিতে চলে গেল, দেন নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোর মাধ্যমে নাইট্রেট যে লবণ সেটা হচ্ছে উদ্ভিদে গ্রহণ করলো। ইটসেলফ যে বজ্রপাত, এই বজ্রপাতের মধ্যে ইটসেলফ হচ্ছে নাইট্রোজেন থাকে। ওকে, সো বজ্রপাতটা তো আলটিমেটলি মনে করেন যে মাটির উপর পড়ে। সো মাটির উপর পড়লে ওই যে মাটি, ওখান থেকে নাইট্রোজেনগুলো হচ্ছে মাটিতে চলে আসে। ওকে, এখন এই যে নাইট্রেট যেটা আছে এটাকে উদ্ভিদ গ্রহণ করলো, এখান থেকে আবার কিছু ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া আছে, সেই ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়াগুলোর মাধ্যমে এই নাইট্রেটটা বাতাসে আবার নাইট্রোজেন আকারে উন্মুক্ত হয়ে যায়। সো এইভাবেই হচ্ছে চক্রটা চলতে থাকে, এটাই হচ্ছে নাইট্রোজেন চক্র। জাস্ট বইয়ে একবার রিডিং পড়লে বা আপনাদের রেফারেন্স বইয়ে বা আমার জাস্ট এখানে যে ছবিটা একটু রিক্যাপ করলেই দেখবেন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। জাস্ট মাথায় রাখবেন নাইট্রেট সরাসরি উদ্ভিদ নাইট্রোজেন বাতাস থেকে নিতে পারে না। আমাদের বাতাসে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ 78% উপরে। তারপরেও এত বেশি নাইট্রোজেন থাকার পরেও উদ্ভিদ নাইট্রোজেন কিন্তু বাতাস থেকে নিতে পারে না, নিতে হয় কোত্থেকে? মাটি থেকে। দ্যাটস ওয়াই হচ্ছে নাইট্রোজেন চক্র অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা রিটেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এখান থেকে যে কোনো কোশ্চেন যে কোনোভাবে যদি হয় আপনি যাতে অ্যান্সার করতে পারেন, দ্যাটস ওয়াই এটা প্রিলির জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আপনার কোশ্চেন করতে পারে যে নাইট্রোজেনের উৎসগুলোর মধ্যে নিচের কোন কোনগুলো নাইট্রোজেনের উৎস, বললো আপনাকে বজ্রপাত, দেন আপনাকে বললো নাইট্রেট, দেন আপনাকে বললো হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এরকম বললো আর কি। অথবা আপনাকে বললো যে উদ্ভিদ কি আকারে নাইট্রোজেন গ্রহণ করে, আপনাকে বলতে হবে নাইট্রেট লবণ আকারে বা নাইট্রেট যৌগমূলক আকারে। ঠিক আছে, এই আর কি এই বিষয়গুলো। দেন হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4, আপনারা মোটামুটি সবাই জানেন। আর 100% বিশুদ্ধ যে সালফিউরিক অ্যাসিড এটাকে বলা হয় হচ্ছে সালফান। কি বলা হয়? 100% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডকে বলা হয় হচ্ছে সালফান। আর ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে বলা হয় হচ্ছে ওলিয়াম। একটা সালফিউরিক অ্যাসিড আছে যেটা থেকে দেখলে মনে হয় যে ধোঁয়া উঠতেছে, এটাকে বলা হয় ওলিয়াম, H2S2O7। এবং যে সালফিউরিক অ্যাসিডকে হচ্ছে রাসায়নিক যে কোনো পদার্থগুলোর মধ্যে রাজা বলা হয়, কারণ কি প্রত্যেকটা শিল্পে কোনো না কোনো স্টেজে সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়। দেন হচ্ছে হ্যালোজেন যেগুলো আছে আমাদের, হ্যালোজেনগুলো কোনগুলো? হ্যালোজেন হচ্ছে ওই যে ফ্লোরিন, এরপর হচ্ছে ক্লোরিন, এরপর হচ্ছে ব্রোমিন, এরপর হচ্ছে আয়োডিন। এই যে হ্যালোজেনগুলো আছে এই হ্যালোজেনগুলোর আবার একটা সক্রিয়তা আছে, যে কোনটা থেকে কোনটা বেশি সক্রিয়। হ্যাঁ, এই সক্রিয়তার ক্রমটা একটু মাথায় রাখবেন, এখানে একটু দেওয়া আছে। এরপর হচ্ছে আমরা যে নিষ্ক্রিয় গ্যাস পড়েছি, নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে নিষ্ক্রিয় গ্যাসটা এক একটা নিষ্ক্রিয় গ্যাস এক একটা কাজে ব্যবহার করে। যেমন হিলিয়াম, আর্গন, নিয়ন, ক্রিপ্টন, জেনন, এগুলো থেকে প্রিলিতে বেশ ভালো কোশ্চেন হয়। এটা একটু প্রত্যেকটা ইয়াতে আপনারা একটু দেখবেন। আর একটু আগে আমি যেটা বললাম যে সালফিউরিক অ্যাসিড এবং ওলিয়ামের রাসায়নিক যে সংকেতটা একটু মনে রাখার চেষ্টা করবেন, ওলিয়ামেরটা মনে রাখার চেষ্টা করবেন। আর এখানের মধ্যে যেটা আছে, এখানের মধ্যে শুধুমাত্র যে নাইট্রেট আমি গোল করে দিছি, এই নাইট্রেটটা খালি মনে রাখলেই চলবে। এই যে NO3- এটা হচ্ছে নাইট্রেট, এটা হচ্ছে উদ্ভিদ কি করে, এটা হচ্ছে উদ্ভিদ ইয়া আকারে গ্রহণ করে, যে এখান থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে। নিষ্ক্রিয় গ্যাসগুলোর ব্যবহার আমি স্লাইডের মধ্যে দিছি, এগুলো একটু রিডিং দিবেন। এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে যে নিচের কোনটা কোন নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার, হিলিয়ামের ইউজ কোনটা, নিয়নের ইউজ কোনটা, আর্গনের ইউজ কোনটা, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলোর ইউজ কোনটা, এটা একটু দেখার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, এইখানে আমরা ব্যাংকিং 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 আচ্ছা, আমরা এইখান থেকে ইনশাল্লাহ আগামীকালকে দেখব। কি বলেন আপনারা? এখান থেকে কি আগামীকালকে দেখা যায়, নাকি এটা আজকে দেখাই দিব? যে আমাদের এই যে বলবিদ্যা, গতিসূত্র, জড়তা, বল, ভরবেগ, এই বিষয়গুলো আছে। আগামীকালকে কিন্তু শুক্রবার, তো আগামীকালকে সকাল 10টা 30-এ, সকাল 10:30টায় আমরা হচ্ছে ক্লাস নিব, এবং আমরা সন্ধ্যায়ও একটা ক্লাস নিব। শুক্রবারে আমরা 2টা ক্লাস রাখছি। আগামীকালকে শুক্রবার একটা হচ্ছে 10:30টায় একটা ক্লাস নিব, আরেকটা ক্লাস নিব হচ্ছে আগামীকালকে আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে আমরা রাতের যে ক্লাসটা, সেই ক্লাসটা আমরা নিব হচ্ছে একটু, মানে একটু আমরা সেই ক্লাসটা আমরা একটু আগে নেওয়ার চেষ্টা করব। হুম, আরেকটা ক্লাস মানে আমরা ইনশাল্লাহ 7টা বাজে নিব, 6:30 না, ইউজুয়ালি 6:30টায় নিই, ওইটা আমরা 7টা বাজে নিব। আমি হচ্ছে একটু ডিক্লেয়ার করে দিব, ইনশাল্লাহ পোস্ট করে দিব। কালকে 10:30টায় হচ্ছে প্রথম ক্লাস এবং 7টা বাজে হচ্ছে সেকেন্ড ক্লাস। ইনশাল্লাহ এই দুটো ক্লাসে আমরা আমাদের সায়েন্সের যে বিষয়গুলো দুইটাই আমরা কভার করার চেষ্টা করব। সায়েন্সের বাদ বাকি যে অংশগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা কভার করার চেষ্টা করব। তাহলে আজকে আর কন্টিনিউ করছি না, যেহেতু কালকে আবার সকাল 10:30টায় ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর যে কোনো কোশ্চেন থাকলে
আগামীকালকের ক্লাসে কোশ্চেন করতে পারবেন ইনশাল্লাহ, আমি অ্যাড্রেস করার চেষ্টা করব। আর পড়ানোর মাঝে মাঝে যে কোশ্চেনগুলো আমি সবগুলোই মোটামুটি মানে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। 6:30 নিব, সন্ধ্যা 6:30তেই নিব। আচ্ছা আমি ডিক্লেয়ার করে দিব দেখি, ঠিক আছে? 6:30 বা 7টা, 6:30 বা হচ্ছে 7 PM, যেটা এটা আমি ডিক্লেয়ার করে দিব একটু পরেই। হ্যাঁ, গ্রুপ পোস্টটা একটু দেখে নিন, আমি বলে দিব ইনশাল্লাহ। জি, আপনাদের সবার জন্য অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা রইল। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। জি, তাহলে এখানে শেষ করে দিচ্ছি আজকের মতো। কালকে আবার ইনশাল্লাহ সকাল 10:30টায় ক্লাসে কথা হবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।